ঢাকের আওয়াজটা কি ভালোই না লাগছে। তার মানে তো পুজো এসে গেল। আজ পঞ্চমী, রাত পোহালেই ষষ্ঠী, মায়ের বোধন। মহারাজ, আজই তো সভার শেষ দিন। না 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 না, সভা বসবে, একেবারে নিয়ম মেনেই বসবে। আমরা তাহলে প্রতিদিনের মতো রাজসভায় আসবো, অল্পক্ষণ থেকে রাজকার্য নিয়ে আলোচনা করব, আর তারপরে আমরা প্রসাদ গ্রহণ করতে যাব মণ্ডপ। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত আমাদের পুজোর অনুষ্ঠান হবে, আর নবমীতে জমিয়ে ভোজ, সরু চালের ভাত আর সোনামুখ ডাল, সঙ্গে ইলিশ মাছের নানা পদ। সেদিন আমরা মাকে জোড়া ইলিশ দিয়ে বরণ করব। মহারাজ, একটা নিবেদন আছে। বলো বলো, কি নিবেদন তোমার? বলছিলাম মহারাজ, ওই নবাব বাহাদুরকে গিয়ে ওই ভোজে আমন্ত্রণ জানান। তা কথাটা ভেবেছো কিন্তু ভালো গোপাল। তাহলে কালই না হয় রওনা হয়ে যাবে তুমি। আর হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় খাজানচির কাছ থেকে রাহা খরচটা কিন্তু নিয়ে যাবে। যথা আজ্ঞা মহারাজ। মা, মাগো মা, কেমন আছেন মা? ও বাবা জীবন, বলে কেমন আছো? আছি মা, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। পুজো এলো তাই আপনাদের কথা খুব মনে পড়লো। মা, এই শাড়িটা আপনার জন্য এনেছি পুজোতে। ও বাবা, বলে তার কি দরকার ছিল বাবা জীবন? ও মা, সে কি বলছেন মা? পুজোতে এলাম, আপনাদের জন্য কিছু নতুন আনবো না? এটা কি হতে পারে? সবার জন্য এনেছি। এই যে এইটা আমার পরম পূজনীয় বাবার জন্য। কই গো, কই গো, কোথায় গেলে সব? ও, তুমি এসেছো? চলে এলাম বাবা। যেমন মা দুর্গা সপরিবারে কৈলাস থেকে মর্তে আসেন, তেমনি আমিও আপনার মেয়েকে মোগল দাবা করে, এই মানে সঙ্গে নিয়ে সোজা আমার গ্রাম থেকে আপনার ঘরে চলে এলাম। না, একদম রাগ নয়। মাথার উপর অনেক দায়িত্ব, রাগ হলেই কাজে ভুল হবে। এই কদিন পাত্তাই দেব না। শোনো গিন্নি, কাল সকালে আমি মুর্শিদাবাদ যাচ্ছি নবাবের কাছে, নবাবকে আমন্ত্রণ জানাতে। তাড়াতাড়ি খাবার দাও, খেয়ে ঘুমিয়ে পড়ি। কাল সকালে মহারাজ আমার জন্য ঘোড়ার গাড়ি পাঠাবেন। এই যে বলি বাবা জীবন তোমার জন্য নতুন ফতুয়া এনেছে, আমার জন্য নতুন শাড়ি এনেছে। আমাদের উচিত বাবা জীবনকে নতুন কিছু দেওয়া। এই মুর্শিদাবাদ যাওয়ার আগে আমার হাতে কিছু মোহর দাও। হ্যাঁ, আমি নতুন কিছু কিনবো। ঠিক জানি। এ নাও গিন্নি, এই 10টা মোহর দিলাম। এর মধ্যে মেয়ে আর জামাইয়ের জন্য কিছু কিনে দাও। আমায় এবার মুক্তি দাও। এই তো, বলি এই তো পথে এসেছো। মন্ত্রী মশাই, মহারাজ তো আপনাকে বাদ দিয়ে গোপালকে কাল নবাব বাহাদুরের কাছে পাঠাচ্ছেন। এটা ভালো লক্ষণ নয়। একটা কিছু ভাবনা চিন্তা করতে হবে, যাতে করে মহারাজ আর গোপাল দুজনেই নবাব বাহাদুরের কাছে বেইজ্জত হন। এটা কি? নবমী ইলিশ মাছের ভোজ, যত কাণ্ড ওই নবমীতেই হবে। আজ সারাত বসে ভাববো, কাল গোপাল থাকবে না, কালকেই কিছু একটা প্রস্তাব করতে হবে এবং গোপালের অবর্তমানে ওটাকে অনুমোদন করিয়ে নিতে হবে। আমি এখন চলি। মহারাজ, একটা নিবেদন আছে। এখানে নয়, এখানে নয়, আমরা রাজসভায় যাব, আলোচনা করব, তারপর সিদ্ধান্ত নেব। আমরা তো এখন দেবীর বোধন দেখতে এলাম। গোপাল চলে গেছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, সকালে আমি ঘোড়ার গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম গোপালের কাছে, আর নবাব বাহাদুর গোপালকে পছন্দও করেন, তাই তো গোপালকে পাঠিয়েছি। মানে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। ओम सर्वमंगल मंगले शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। ঢাকি জোরে জোরে বাজাও, জোরে জোরে বাজাও ঢাক। মাগো, সবাইকে সুখ দাও, আনন্দ দাও। মায়ের বোধন শেষ হলো। ও পুঁটি, ন্যাপলা, গুলটে, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। রানীমা তোমাদের নতুন জামা কাপড় দেবেন, এদিকে এসো। সবাই দাঁড়া, পুজোয় পরবো নতুন জামা। বেড়া গেল পূজার বোঝা। বাচ্চাদের মুখে হাসি দেখতে যে কি ভালো লাগে।
চলো চলো, বোধন শেষ। আমরা এখন কিছুক্ষণের জন্য রাজসভায় যাব, কিছু আলোচনা আছে, তবে নবমীর ভোজ নিয়ে। চলো চলো, ভেতরে যাই। মহারাজ, হাতে বেশি সময় নেই। আমাদের নবমীর ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে হবে। কিসের আলোচনা? নবাব বাহাদুর আসবেন তার বন্দোবস্ত করতে। আমাদের তো খুব ভালো হালুইকার, খুব ভালো ঠাকুর লাগবে। আপনি বললে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারি। আচ্ছা মন্ত্রী, পুজোটা কি আমার একা? আর এই রাজবাড়ির পুজো মানেই তো সবার পুজো। যেখানে যেটা ভালো সেখানে সেটা তুমি করবে। যথাজ্ঞা মহারাজ। নবমীর দিন মহাভোজ, বাবা বাবা বাবা, কিছুদিন ধরেই মনটা কেমন ভোজ খাবো বলে নাচছিল। সেদিন গঙ্গার ইলিশ তোলা হবে জেলেদের দিয়ে। মহারাজের ইচ্ছে ইলিশের পদ দিয়ে অতিথি অভ্যাগতদের খাওয়ানো হবে। কেবাদ, তাহলে আজকের রাতটা বিশ্রাম নাও, কাল সকাল কৃষ্ণনগর যাবো। আমার একদম উপায় নেই নবাব বাহাদুর। কাল সপ্তমী, কলা বউ স্নান করাতে নিয়ে যেতে হবে। সে বড় ঝক্কির কাজ। মহারাজ আমাকে ঘোড়ার গাড়ি দিয়েছে, যাতে আপনাকে আমন্ত্রণ জানিয়ে আমি কৃষ্ণনগর ফিরতে পারি। আমার কাজ হয়ে গেছে। এবার নবাব বাহাদুর বিদায় দিলেই আমি কৃষ্ণনগরের দিকে যেতে পারি। তোমায় ছাড়তে মন চায় না গোপাল, কিন্তু তোমাদের পুজোর ব্যাপারে আমার আটকানো উচিত নয়। তুমি এসো, সাবধানে যেও। আমরাও নবমীর দিনে সকাল সকাল চলে যাব। পুজো দেখবো, ভোজ খাবো, আর তোমাদের প্রজাদের নতুন বস্ত্র দেবো, কেমন? নবাব বাহাদুরের জয় হোক। মা, সবাইকে ভালো রেখো মা। আমাদের কৃষ্ণনগরকে সুখে রেখো মা। নবমীর দিনকে তোমাদের বিজয় দশমীর ঢাক বাজাবো। এই মন্ত্রীমশাই, কিছু ভাবছেন আপনি? এই, তুমি দূরে যাও, তুমি বড় বিটলে বদমাস। ওমা, মন্ত্রী মশাই, আপনি আমার দাদা বাবুকে বকলেন কেন? মন্ত্রী, গোপালের জামাই তো আমাদেরও জামাই, তা তুমি ওকে বছর কাদিনে ধমকাবে কেন? ভুল হয়ে গেছে মহারাজ। জামাইটাকে মোটে দেখতে ইচ্ছে করে না। যেমন গোপাল তেমন তার জামাই, দুটোই নচ্ছা। সিঁদুরের কৌটোটা নিয়ে আয়, কলা বউ স্নানে যাচ্ছে রে। ওমা, ওই দেখো, বাবা কি সুন্দর কলা বউকে নিয়ে যাচ্ছে। পিছনে তোমার জামাই। শ্বশুর জামাই মিলেছে ভালো। দেয়ালের গায়ে সিঁদুরের গিরিপোটা দে, আমি শাঁখা যাচ্ছি। নে নে। মা গো, সবাইকে সুখে রেখো মা। মন্ত্রীমশাই ঘাট থেকে হন্তদন্ত হয়ে কোথায় চললেন? ব্যাপারটা দেখতে হচ্ছে। এবার বটা ঘটার সাথে দেখা করে আসি। নবমীর পুজোর মজাটা ভালো করে হজম করাতে হবে তো। এবারের পুজোয় জামাইয়ের ধাক্কা সামলাতে হবে মন্ত্রীমশাই। আপনার ফন্দি আমি বার করব। মহারাজ, সপ্তমী মানে পুজো শুরু। তোমার জামাই কোথায় গেল গোপাল? হ্যাঁ, ও তো আমার পেছন পেছন আসছিল। কোথায় গেল? কি রে পুটি, তোদের দাদা বাবুকে দেখতে পেয়েছিস? দাদাবাবু তো কলা বউ স্নান দেখছিল, তারপর কোথায় গেল দেখতে পাইনি। গোপাল দাদু, আমিও দাদা বাবুকে দেখিনি। শুধু দেখেছি যখন কলা বউ স্নান করছিল, তখন আর মনে কি সব ভাবছিল। মহারাজ, মন্ত্রী মশাইও তো নেই। সে কি, মন্ত্রী কোথায় গেল? মন্ত্রী হলেন ফন্দিবাজ। এখানেও কিছু একটা ফন্দি করতে চাইছেন। এত শ্বশুর মশাইয়ের রক্ষে নেই, জামাই এবার আছে। বটা ঘটা, খুব ভালো করে মন দিয়ে শোন। নবমীর দিন মহাভোজ আছে। নবাব বাহাদুর আসবেন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ মন্ত্রীমশাই? ওই মহাভোজে তোদের রান্না করতে হবে। রান্নার মধ্যে এমন পাতা চূর্ণ মেশাতে হবে যাতে মহাভোজের আমন্ত্রিত অতিথিরা খাওয়া ছেড়ে সব করতে ছোটে। হয়ে যাবে।
আমাদের কাছে একটা জিনিস আছে, ওটা খাবারে মিশিয়ে নিলেই এই হড়হড় করে শুধু ঘর আর বাইরে, ঘর আর বাইরে। ব্যাস শুধু গোপালের ফরফরানি মহারাজের ওস্তাদি বার করব। নবাবের কাছে একবার মহারাজকে ছোট করি, তারপর দেখি কত ধানে কত চাল। বুঝলাম, মন্ত্রীমশাই চাল মাপছেন, এবারে আমিও চাল মাপবো মন্ত্রীমশাই। আপনাকে চাল চুলো হিল করতে আমার 5 দণ্ড সময় দরকার। আমার যা বোঝার যা জানার সব জানা হয়ে গেছে। যাই, এবারে মণ্ডপে যাই। মন্ত্রী মশাই আর আমার জামাই বাবাজিও নেই, তার মানে কিছু গোলমাল কোথায় ধরতে পেরেছে আমার জামাই। মহারাজ, অত চিন্তা করার কিছু নেই, আমার জামাই খুব চালাক চতুর। নিশ্চয়ই কিছু গন্ধ পেয়েছে, আসছে। তোমার জামাই গন্ধ শুকে বেড়ায় নাকি গোপাল? না, হয়তো কোনো বদগন্ধ পেয়েছে, সেই বদগন্ধের উৎস সন্ধানে গেছে। ঠিক বুঝলাম না তো গোপাল। আসুক না, তারপর তো বুঝতে পারবো। ওই দেখুন, বলতে বলতে জামাই বাবাজি এসে গেছে। কি বাবা জীবন, কোথায় হারিয়ে গিয়েছিলে? সবার সামনে বলাটা উচিত নয়, এখানেও মন্ত্রীর কোনো জ্বর থাকতে পারে। একটু ঘুরতে বেরিয়েছিলাম মহারাজ, সেভাবে তো ঘুরে বেড়ানো হয় না। আপনাদের রাজ্যটা বড় সুন্দর, কি মিষ্টি, তাই দেখছিলাম মহারাজ। কি চমৎকার, মাঠে মাঠে কাশফুল, নদীতে টলটল করছে জল, আকাশ ভরা মেঘ, বাবা ভাবাই যায় না। আমার জামাইকে তো আমি চিনি, এত প্রকৃতি প্রেমিক নয়। এমন কিছু দেখেছে যেটা সকলের সামনে বলতে চাইছেন। ঠিক আছে, পরে শুনে নেব। ওই যে মহারাজ, পুজো শুরু হচ্ছে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা, সকলের ভালো করো মা। মায়ের এবার আরতি শুরু হবে। ঢাকি, ঢাক বাজাও জোরে জোরে। মা, তোমার জামাই এসে গেছে, সাথে বাবার বানর সেনাও আছে। চট করে কিছু নারকল মুড়ি দিয়ে দে দেখি, খাই। খেতে খেতে জামাই বাবা জীবনের কাছ থেকে গল্পটা শুনি। কিসের গল্প গো? জামাই বাবাজি বললে তো বুঝতেই পারবে। বল বাবা জীবন, বল। বাবা, মন্ত্রীমশাই নবমীর দিনে কি একটা গোলমাল বাঁধানোর চেষ্টা করছে, আমি নিজের কানে শুনেছি। সেটা আমি আন্দাজ করেছিলাম বাবা জীবন। হঠাৎ করে মাঝপথে গায়েব হয়ে যাওয়া, সেটা তো ভালো কথা নয়। কি করতে চাইছেন শুনি? নবমীর দিনকে ওই বটার ঘটাকে দিয়ে মহাবতী রান্না করানোর একটা পরিকল্পনা করেছে। আর ওরা দুজন রান্নার মধ্যে পাতায় একটু চূর্ণ মিশিয়ে দেবে, তাতে করে নবাব বাহাদুর আর অতিথিদের খুব পাবে আর কি, তাদের হাতে জল শুকোবে না। সর্বনাশ! তাহলে গোপাল দাদু, আমরা এবার কি করব? সবটা শুনে ফেললাম, এবার পরিকল্পনাটা আমাকে করতে দে। তোরা আনন্দ কর, আমি ঠিক সময়ে তোদের সব কথা বলবো। মন্ত্রী মশাই, একা গোপালের রক্ষে নেই, এবার আমার জামাই আমার সাথী। এবার পুজোয় জমবে মজা, মন্ত্রীমশাই হবেন ভাজা ভাজা। তেলে ভাজা। মন্ত্রী মশাইকে এবার গরম তেলে ভাজবো। নবাব বাহাদুরের কাছে মহারাজকে ছোট করা, দেখাচ্ছি। গিন্নি, মিনু, মায়ের নবমীর ভোজ রান্না আমি তোদের হাতেই দেব। মহারাজকে আজকেই বলবো, গ্রামের মেয়েরা চাইছে যে ওই নবমীর ভোজের রান্না নিজেরা করে নবাব বাহাদুর আর মহারাজকে খাওয়াবে। কেমন, এবার জমলো না মজাটা? জমির দই গোপাল দাদু। মন্ত্রী মশাইয়ের পন্নি কাটলো না। মন্ত্রী, তুমি মাঝপথে কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিলে? আমার কি একটা কাজ মহারাজ, আমার কত কাজ। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাইয়ের অনেক অকাজ। গোপাল, কি বললে ঠিক করে বলো। দুঃখিত মন্ত্রী মশাই, ওই জিপটা একটু নড়বড় হয়ে গিয়েছিল আর কি। ওটা অকাজ হবে না, কাজ হবে, কাজ। মন্ত্রী মশাই আমাদের তো কর্মবীর। গোপাল, কথাটা কি তুমি রসিকতার ছলে বলছো? বালাই সাত মন্ত্রী মশাই, আপনার সঙ্গে রসিকতা? আমার ঘাড়ে তো একটাই মাথা। বাহ বাহ বাহ, গোপাল ছন্দ মিলিয়ে দিল। মন্ত্রী মশাইয়ের সঙ্গে নয় রসিকতা, বাড়াবাড়ি করলে কাটা যাবে মাথা। সৌভাগ্যই বেশ বলেছ মন্ত্রী।
ছোটখাটো রসিকতায় রাগ করো কেন বলো তো? আমিও সেটাই বলতে চাই মহারাজ। মন্ত্রীমশাই এই ছোটখাটো বিষয়ে কেন নাক গলাবেন? আচ্ছা মহারাজ, সবকিছুতে এরকম নাক গলিয়ে দিলে ভালো লাগে? নাকটা যে কাটা যায় সেটাই উনি বোঝেন না। মন্ত্রী, দেখলে তো গোপাল কি বলল? তাই বলছি, ছোটখাটো বিষয়ে নাক গলিও না। হ্যাঁ, এবার বলো তো, কি রাজকার্য করতে তুমি গিয়েছিলে? নবমীর ভোজে ঠাকুরের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। নবাব বাহাদুর খাবেন বলে কথা, অমর্যাদা তো হতে দিতে পারি না। এই বিষয়ে আমার একটা প্রস্তাব আছে মহারাজ। বলো বলো বলো, শুনি। গ্রামের সব মহিলাকুল আপনার কাছে আর্জি জানিয়েছে মহারাজ। নবমীর মহাভোজ তারা নিজেরা রেঁধে নবাব বাহাদুর আর আপনাকে খাওয়াতে চায়। পুজোয় তাদের এটাই আর্জি মহারাজ। অনুবদ্ধ, অভাবনীয়, অকল্পনীয় ভাবনা। আরে রাজি রাজি। রাজি বললে কি করে হবে মহারাজ? আমি তো বলে দিয়েছি আমার কথার কি কোনো দাম নেই? এখন না করলে আমি কতটা ছোট হব বুঝতে পারছেন? না না মন্ত্রী, তুমি ওদের না করে দাও। গোপাল যা পরিকল্পনা করেছে, মানে এটা যদি সফল হয় তাহলে তো হই হই রই রই ব্যাপার। তোমার ওই ঠাকুরকে না হয় পরে কোনো কাজ দিয়ে পুষিয়ে দেব। এক কাজ করুন না মহারাজ, মন্ত্রী মশাইকে বলুন ঠাকুরকে আপনার সামনে আনতে। আপনি তাদের পুজোতে খুশি হয়ে কিছু যদি দিয়ে দেন তাহলেই তো মিটে গেল। এরপর বিজয়া দশমীর পরে আবার একটা মহাভোজ যদি হয়, তখন না হয় সেই বরাতটা মন্ত্রী মশাইয়ের লোকেদের দিয়ে দেবেন। কি মন্ত্রী মশাই, এটা ভালো হলো না? উফ, এই গোপালটা না আমাকে পাগল করে দেবে। কিভাবে আমার পরিকল্পনাটা ভেঙে দিল। হ্যাঁ, ঠিক আছে, আমিও মন্ত্রী, আমার মাথায়ও অনেক বুদ্ধি গজ গজ করছে। নবমীতে মহারাজ আর গোপালের নাক আমি কাটবই। নবাব বাহাদুরের কাছে ওদেরকে আমি ছোট করবই। কি ভাবছেন মন্ত্রী মশাই? আপনার ঠাকুর মশাইকে ডাকুন, মহারাজ ওদের সঙ্গে কথা বলে নেবেন। তাহলে তো আপনার আর মাথা কাটা যাবে না। ঠিক আছে মহারাজ, আমি বলে দেব। আর কি করা যায়, দেশের জন্য নিজেকে একটু ছোটই না হয় করলাম। আহা, কি দেশভক্ত মন্ত্রী আমার, আমি তো আপ্লুত। সবই মায়ের ইচ্ছা, মা ছাড়া গতি নাই। নবমীর মহাভোজ কবজি ডুবিয়ে খাবো তাই। মহারাজ, রানীমা, আপনারা একটু এগিয়ে আসুন। মহাষ্টমীর পুজোর অঞ্জলি শুরু করছি। চলো চলো রানী, মায়ের পুজোর অঞ্জলিটা দিয়ে আসি। এই মিনু, আরে জামাইকে নিয়ে এগিয়ে আয়, পুষ্পাঞ্জলিটা দিতে হবে তো। এই তো এইখানে এসে গেছি। মন্ত্রী মশাই, এগিয়ে আসুন। মন্ত্রী মশাই এমন প্যাঁচে পড়েছে যে প্যাঁচ থেকে আর বেরোতে পারছে না। মন্ত্রী মশাই ভাবতেই পারেননি যে আমরা পিছু নেব। বলো কি গোপাল, মন্ত্রী এরকম একটা ষড়যন্ত্র করেছে? আমি রাজসভায় সবার সামনে এই কথাটা বলিনি মহারাজ। আজ মহাষ্টমী, কাল মহানবমী, আমাদের ভোজ। কালকের বিষয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনি পেয়াদা পাঠিয়ে বটার ঘটাকে ধরে নিয়ে আসুন, কারণ মন্ত্রী মশাই শেষ কামড়টা কিন্তু দিতে পারে। মহারাজ, আমি ভিন রাজ্যের মানুষ, পুজোর সময় আপনার রাজ্যে এসে একটু আনন্দ করি। সেই আনন্দ কেউ যদি নষ্ট করার চেষ্টা করে তাহলে আমি তো শান্ত হয়ে বসবো না মহারাজ। যে জামাই বাবা জীবন, তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। পুজোটা মিটে গেলে তোমাকে নিয়ে একটা জব্বর ভোজ হবে এই রাজবাড়িতে। মহারাজের জয় হোক। পুজোর পর কিছুদিন থাকবে তো বাবা? হ্যাঁ মহারাজ, ইচ্ছা আছে মাস 6 থাকবো। কি বাবা, আপনি রাখবেন তো? বাবা, কি ধরিবাদ জামাই আমার! মহারাজের সামনে আমাকে জিজ্ঞেস করছে। নিশ্চয়ই থাকবে বাবা জীবন। এই কথাটা মহারাজের সামনে বলার কি দরকার ছিল? মাঝে মাঝে আপনি আমার উপর একটু রেগে যান না, তাই। আর রাখবো না বাবা জীবন। চলো চলো, এবার বাড়ি চলো। গোপাল, পুজোর এই 6 মাস তোমার ঘরে আমি চাল ডাল আটা বাড়তি পাঠিয়ে দেব। আমার জামাই বাবা জীবন যেন সুখে থাকে। নবাব বাহাদুরের কাছে আমার মান সম্মান বাঁচিয়েছে তো তোমারই জামাই, তাই আমারও কিছু কর্তব্য তো আছে। তুমি নিশ্চিন্তে যাও। ধন্যবাদ মহারাজ। যাবার আগে একটা কথা বলে যাই, পেয়াদা পাঠিয়ে বটার ঘটাকে কারাবন্দি করুন। কৃষ্ণচন্দ্র, তোমার এই পুজো এসে আমার কি যে ভালো লাগছে কি বলবো। শাহী ইলিশ মাছের পদ কতদিন খাইনি। আজ সব রান্না বান্না করেছে আমার রাজ্যের সমস্ত মা বোনেরা। আমাদের রানীমা এই রান্নায় হাত লাগিয়েছেন নবাব বাহাদুর। বাবা বাবা বাবা, কি চমৎকার! আমার তরফ থেকে এই রাজ্যের সকল প্রজাদের নতুন জামা কাপড় তুমি তুলে দাও উচিত। আর এই কাজটা মন্ত্রীমশাইকে নিয়ে তুমিই করো। ওটা ভোজনের পরেই হবে নবাব বাহাদুর। প্রথমে
ইলিশ মাছের ডিম ভাজা আর সরু চালের ভাত, সঙ্গে সোনামুগের ডাল। মন্ত্রী, তার আগে জামাই বাবা জীবনের ভেলকি দেখা যাক। জামাই বাবা জীবনে ভেলকি, সেটা কি মহারাজ? জামাই বাবা জীবন, ভেলকি শুরু করো। মানে তোমার ভেলকি দেখেই তো আমরা খাবো। এ কি বটা ঘটা এখানে? তাহলে কি ওদের দেখা পায়নি? তার মানে জামাই পুরো ব্যাপারটা জানে। এবার কি হবে? কি মন্ত্রী মশাই, ভেলকিটা কেমন দেখছেন? আপনি যদি ডালে ডালে যান, এই আমি আর আমার জামাই না যাই পাতায় পাতায়। একটু ভুল হলো বাবা, আমরা যাই শিরায় শিরায়, পাতার শিরা উপশিরা বেয়ে 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 যাই। মন্ত্রী আবার কি ঘটালো কৃষ্ণচন্দ্র? নবাব বাহাদুর, আপনার খাবারে কিছু পাতার চূর্ণ মিশিয়ে আপনার পেট আলগা করে দেবার একটা চিন্তা করেছিল আমাদের মন্ত্রী মশাই, যাতে করে আমাদের মহারাজ আপনার কাছে ছোট হন। কিন্তু মা দুর্গার কি ইচ্ছে ছিল কে জানে, আমার জামাই বিষয়টা আন্দাজ করে মন্ত্রী মশাইয়ের পিছু নেন, আর তাতেই জানতে পারে এই ষড়যন্ত্রের কথা। তুমি সব স্বীকার করবে না করবে না? করলে ভালো, আর না করলে তো আরো ভালো। কৃষ্ণচন্দ্র, গোপাল তোমার একটা অমূল্য রত্ন, সেটা তো আমি জানি। আর তার সাথে গোপালের জামাই যে কোহিনূরের হিরে, সেটা প্রথম জানলাম। ও জামাই, তোমার শ্বশুর মশাইকে নিয়ে আমার মুর্শিদাবাদে একটা নিমন্ত্রণ রইল। আর মন্ত্রী মশাই শাস্তির ব্যবস্থাটা একটু শুনি। মন্ত্রী যদি তার ভুল স্বীকার করে তাহলে 1 বছরের কারাদণ্ড, আর যদি ভুল না স্বীকার করে তাহলেও 1 বছরের কারাদণ্ড, সঙ্গে 1000 সোনার মোহর জরিমানা। পছন্দ তোমার মন্ত্রী। দাদা, এখন মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করো। রান্না সম্পূর্ণ মহারাজ, আমি পরিবেশন শুরু করি। আরে পুটি, ন্যাপলা, গুলতে, তোরা সবাইকে জল দে 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 দে। সব ভালো দার, শেষ ভালো দার। জয় মা দুর্গা, দুর্গতি না আসেনি, জয়। আহা, আমার কত আদরের ঘোড়া মঙ্গলা খুব দুর্বল হয়ে গেছে। কেন মহারাজ? সেটাই তো বুঝতে পারছি না। অর্থ কামানোর একটা সুযোগ এসেছে, হাত থেকে যেতে দিই কি করে? হ্যাঁ, আমার এই ঘোড়া সম্পর্কে বিস্তর জ্ঞান আছে। তাই নাকি? বাবা বাবা বাবা, এতদিন তো মন্ত্রী মশাইয়ের এই গুণটার কথা জানতে পারিনি। ঘোড়া বিশেষজ্ঞ মন্ত্রী ভূভারতে সত্যি বিরল। এই বিরল প্রতিভার জন্যই মাঝে মাঝে খুব ভয় হয় মহারাজ। কেন 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 ভয় হয় কেন? স্বঘোষিত বিরল প্রতিভা তো, তাই এত চিন্তা। মহারাজ কাউকে দেখেছেন নিজের ঢাক নিজে পেটাতে? যাদের দেখেছেন তাদের ঢাক পরে সশব্দে পেটেছে মহারাজ। তুমি বড় কুচুটে গোপাল, তোমার মন বড় ছোট। মহারাজ দেখছেন গোপাল কেমন করছে? তাই তো গোপাল, না না না, আর তুমি ঘোড়ার কি বোঝো? মন্ত্রী বলছে ঘোড়া সম্পর্কে ওর নাকি বিস্তর জ্ঞান আছে। আমার মঙ্গলা, আমার সন্তান, সে কেন এত দুর্বল হয়ে যাচ্ছে সেটা যে তোমাকে দেখতে হবে। দেখে জানাও গোপাল, তুমি মন্ত্রীর পেছনে এখন লেগো না। না, আর তো লাগবো না, আর কোনো কথাই বলবো না। তবে তবে? আরে কি তবে? কাজ ভালো হলে মন্ত্রী মশাইকে মাথায় তুলে নাচবো, আর যদি কাজ খারাপ হয় তাহলে কিন্তু মন্ত্রী মশাইকে আমি দুয়ো দেব, কারণ মঙ্গলা আমার খুব প্রিয় মহারাজ। এটা কিন্তু গোপাল ঠিক বলেছে, মঙ্গলা কিন্তু সবার খুব প্রিয়, গোপালেরও খুব প্রিয়। গোপাল এমন করে বলছে যেন আর কেউ ভালোবাসে না। মহারাজ আমারও খুব প্রিয়। বুঝলে গোপাল, মন্ত্রীও মঙ্গলাকে ভালোবাসে, সুতরাং কোনো ভয় নেই। ভয় না থাকলেই ভালো। বে, যা বলেছি দুয়ো দেব। মন্ত্রী, বাজি ধরো দেখি গোপালের সাথে। বাজি? কিসের বাজি? বাজি, কাজ ভালো করে গোপালের থোঁতা মুখ একেবারে থোঁতা করে দাও। মন্ত্রী মশাই সত্যিই যদি আমার থোঁতা মুখ ভোতা করতে পারেন তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না মহারাজ। জমে গেছে, কি বলো পণ্ডিত? তা যা বলেছেন, জমে একেবারে বরফ। মহারাজ, একবার আমার আস্তাবলটা দেখতে যেতে হবে। বাহ 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 বাহ, এই না হলে আমার মন্ত্রী। দেখলে গোপাল, কাজের লোক হলো আমাদের মন্ত্রী, তোমার থোঁতা মুখ ভোঁতা হলো বলে। ঘোড়াদের চরিত্র বুঝতে হবে, এটা কি চারটিখানি কথা? বটেই তো, চরিত্র না বুঝলে মন বুঝবে কি করে, আর মন না বুঝলে ঘোড়া সুস্থই বা হবে কি করে? আচ্ছা মন্ত্রী মশাই, আপনি গিন্নিমার মন বুঝতে পেরেছেন কখনো? তোমার বাজে কথা শোনার সময় নেই, তাই আমি এখন আস্তাবলের দিকে চললাম। চলো চলো, সবাই মঙ্গলাকে দেখতে চলো।
দেখেছো কিরকম রাজকীয় ডাক। ঠিক যেন মেঘের গর্জন। বাবা মন্ত্রীমশাই, আপনি ঘোড়ার ডাককে মেঘের গর্জন বলছেন? ঘোড়া তো ডাকে চিচি করে। আহ তুমি থামো তো, সব সময় মন্ত্রীকে নিয়ে আছো। আমার কাছে ভুল বললে তো বিপদ আছে মহারাজ। আচ্ছা আপনিই বলুন মহারাজ, ঘোড়ার চিচি ডাককে মেঘের গর্জন বলে মনে হয়? থামো তুমি, এগুলিকে বলে কথার কথা। মহারাজ, গোপালকে একটু চুপ করতে বলুন, আমার চরিত্র বুঝতে খুব অসুবিধা হচ্ছে। মহারাজ কথা দিলাম, আর কিচ্ছু বলতে দেখবেন না। ব্যাস মন্ত্রী, তুমি মন দিয়ে মঙ্গলার চরিত্র বিশ্লেষণ করো। এই সুযোগে কিছু অর্থ হাতিয়ে নিতে হবে মহারাজ। একটা আধুনিক আস্তাবল গড়তে হবে। মঙ্গলাকে সেই সুদূর মরুভূমির দেশ থেকে কোনো এক মঙ্গলবার এনেছিলাম, সেই থেকে নাম হয়ে গেল মঙ্গলা। আমার বড় প্রিয়। মন্ত্রী দেখো দেখো যেন মঙ্গলার কোনো ক্ষতি না হয়। বললাম না মহারাজ, আমি একদম আধুনিক পদ্ধতিতে আস্তাবল বানাবো। দেখবেন কি আনন্দে থাকবে। শুধু একটা অনুরোধ, আমার কাজে যেন আমি এখনই বলে দিচ্ছি, মন্ত্রীর কাজে কেউ যেন বিঘ্ন না ঘটায়। মন্ত্রীমশাই আমাকে ভয় পাচ্ছেন? তার মানে কিছু তো গোলমাল আছে। আমি এখন কিচ্ছু কথা বলবো না। গোপাল, শুনেছো তো আমি কি বললাম? শুনেছি মহারাজ, আমি আজ থেকে মুখে কুলু পাটলাম। মন্ত্রীমশাই নিজের মতোই কাজ করুক। দেখো, আমি একটা নকশা করেছি। এই নকশা অনুযায়ী কাজ করবে। এটা কি? বুঝতে পারছো না? কিরকম মিস্ত্রি তোমরা, হ্যাঁ? এটা এই নতুন আস্তাবলের নকশা। এটা নকশা? আমি তো কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছি না। বুঝতে পারছো না মানে? এটা কোনো নকশাই নয়। কি বললেন? এটা কোনো নকশাই নয়? এইভাবে আস্তাবল করলে ভালো হবে না। তোমাকে এই নকশা অনুযায়ী করতে হবে। আমি 7 দিন পর এসে যেন দেখি আমার আস্তাবল তৈরি হয়ে গেছে। কিরে, এইভাবে কি কাজ করা যায়? শোনো, কর্তার ইচ্ছাই কর্ম। মন্ত্রী যেমন চাইবেন তেমনই আমাদের করতে হবে। আমাদের সুনাম বন্ধক রাখবো? গোপাল দাদাকে জানাতে হবে। তাতে কিছু লাভ হবে? জানিয়ে রাখাই ভালো। কি গো মিস্ত্রি ভাই, এখানে কার জন্য দাঁড়িয়ে আছো? আপনার জন্যই গোপাল দাদা। কেন, কি হয়েছে? আপনাকে কিছু জানাতে চাই। মন্ত্রী মশাই তো আমাদের ঠিকভাবে কাজ করতে দিচ্ছেন না। সে কি গো, কি হয়েছে একটু খুলে বলো দেখি। মন্ত্রী মশাই একটা নকশা এনে আমাদের ওই নকশা অনুযায়ী আস্তাবল বানাতে বলেছে। ও তো কোনো নকশাই নয়, আস্তাবলটা ভালো হবে না। আপনি কিছু একটা করুন গোপাল দাদা, আমাদের সুনাম নষ্ট হবে। শোনো, মহারাজ মন্ত্রী মশাইকে আস্তাবল বানানোর জন্য বলেছেন। তোমরা মন্ত্রী মশাইয়ের কথা মতোই বানাও। তারপর কিছু হলে আমি আছি, তোমাদের কোনো বিপদ নেই। তোমরা নিশ্চিন্তে ঘরে যাও। মহারাজ, আস্তাবলের কাজ সম্পূর্ণ। বলো কি মন্ত্রী, খুব অল্প দিনের মধ্যেই কাজটা শেষ করে দিলে? কি যে কাজ হয়েছে সে তো আমি জানি, মহারাজের চোখ খুলবে কবে কে জানে। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই কিন্তু প্রমাণ করে দিল। গোপাল, তোমার ধোঁতা মুখ কিন্তু ভোঁতা করে ছাড়লো আমার মন্ত্রী। থাক না ওসব কথা, নিন্দুক তো নিন্দে করবেই। সাধু সাধু, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি মন্ত্রী। আমি খাজাঞ্চিকে বলে দিচ্ছি যে তোমাকে 500 মোহর যেন দেয়। গোপালের মুখটা দেখো, ঠিক যেন খালি পেটে নিম পাতা খেয়ে। মহারাজ, এটা তো আমার কর্তব্য, আমি উপহারের যোগ্য নই। কি বিনয়! দেখো দেখো গোপাল, দেখে শেখো। ঠিক আছে, তোমাকে উপহার দিয়ে ছোট করব না, তুমি তো আমার হৃদয়ে আছো। এই রে, মন্ত্রী মশাই আবেগে ভেসে মস্ত ভুল করে ফেললো। যা বাবা, এটা হবে জানলে আমি ওই কথাটা বলতাম না। মহারাজ, আপনার হৃদয়ে আমার মতো তুচ্ছ মানুষকে স্থান দেবার জন্য আমি খুবই আনন্দিত। একটু তোল্লা দিলাম, যদি উপহারটা আবার নিতে বলে। সেগুড়ে বালি, মহারাজ আর উপহারের কথা বলবেন না, হাত থেকে বেরিয়ে গেছে। গোপাল, দেখো দেখো কি উদার মন আমার মন্ত্রী। শুধু হৃদয়ে জায়গা দিলেই হবে, আর কিছুই সে চায় না। এই রকম একজন মানুষের সাথে তুমি কিনা খারাপ ব্যবহার করো না। তুমি
তোমাকে আমার কিছু বলার নেই। শোনো, কাল থেকে তুমি মুখ বুজে থাকবে। এই মনে থাকবে তো? থাকবে মহারাজ। মহারাজ, আপনি এখনো আমাকে চিনলেন না। সময়ে সব বুঝতে পারবেন। কি গো গোপাল দাদা, কার সাথে কথা বলছো? নিজের ভাগ্যের সাথে গো ভোলা। একটা কথা আছে না, গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে। ওটাই মনে মনে জপ করতে করতে যাচ্ছি। বুঝলাম না। আর কি বলবো, মহারাজের মঙ্গলার জন্য নতুন আস্তাবল হচ্ছে। মন্ত্রী মশাইকে দায়িত্ব দিয়েছেন মহারাজ তদারকি করবার জন্য। আর বলতে হবে না, সব বুঝেছি। তুমি আর কি করবে গোপাল দাদা, সময়ের জন্য অপেক্ষা করো। মন্ত্রী, আমার মঙ্গলা খুশি তো? খুব খুশি। ঘোড়ার মনস্তত্ব বোঝা কি চারটিখানি কথা? তাই তো, তাই তো। তুমি দেখিয়ে দিলে বটে। নিন্দুকের না নাক একেবারে কাটা গেছে। মহারাজ মহারাজ মহারাজ, খুব বিপদ। কেন কেন কেন? কি হলো আবার? মঙ্গলা কি হয়েছে মঙ্গলার? মঙ্গলা পাগল হয়ে গেছে। মানে কিছুই তো বুঝতে পারছি না মহারাজ। বেশ ছিল, হঠাৎ দেখি ঘরময় দৌড়দৌড়ি শুরু করেছে। কি গো সহিস? ও মন্ত্রী, তুমি তো আবার ঘোড়ার মনস্তত্ব বোঝো। আরে চলো। এই মরেছে। এইবার হবে আসল মজা। দেখি কেমন করে আমাদের মন্ত্রী মশাই ঘোড়ার চরিত্র বোঝে। চলো মন বৃন্দাবন। সে কি, মঙ্গলা পাগল? কি হলো বলো তো গোপাল? আপনি ভাবছেন কেন? মন্ত্রী মশাই তো আছেন, ঘোড়ার চরিত্র উনি বোঝেন। উনি ঠিক একটা উপায় বার করবেন। একদম ভাববেন না মহারাজ। দেখেছো কিভাবে খোঁচা মারছে? ভগবান, এই যাত্রা সামলে দাও। কি মন্ত্রী, কি বিড়বিড় করছো? আরে চলো। আহা সহিস, মঙ্গলা কেন এমন করছে? বেশ ছিল খানিক আগে পর্যন্ত, কিন্তু হঠাৎ যে কি হলো, চিৎকার করতে শুরু করে দিল। এ তো ভালো কথা নয়। আহা, মঙ্গলার খুব কষ্ট হচ্ছে। না না না, আমি যে আর কষ্ট দেখতে পাচ্ছি না। মহারাজ, একটা কথা বলবো? তুমি আবার কি বলবে? মহারাজ, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। কি বলতে কি বলবো, কিন্তু এই কথাটা আমি বলবোই। বলো বলো, তা বারণ করেছে কে? মঙ্গলাকে নিয়ে আপনি বৃথাই চিন্তা করছেন মহারাজ। কেন কেন বৃথা চিন্তা কেন? মন্ত্রী মশাই থাকতে আপনি চিন্তা করছেন। মন্ত্রী মশাই ঘোড়ার মনস্তত্ব বোঝেন। মরেছে। মহারাজ কি এখন আমাকে ওই পাগলা ঘোড়ার কাছে পাঠাবেন? এই না হলে গোপাল ঠিক সময়ে ঠিক কথা মনে করিয়ে দিয়েছে। ও মন্ত্রী, তুমি তো ঘোড়ার মন বোঝো। দেখো দেখি আমার মঙ্গলার কি হলো। টেকোটা খুব বজ্জাত, আমাকে ফাঁসিয়ে দিল। ভুজুম ভাজুম দিয়ে ব্যাপারটাকে হাতে নিতে হবে। মহারাজ, আমার মনে হচ্ছে খিদে পেয়েছে। ঘোড়ার যখন খিদে পায় তখন ওইভাবে ডাকে। আমি তো কিছুক্ষণ আগে ডাব্বা ভর্তি করে খাবার দিয়েছি, ডাব্বা তো খালি। মাথা নাড়ছ কেন মন্ত্রী? সরিষের কথাটা যে ভুল তার মাথা নেড়ে বলে দিচ্ছে। সরিষ, খাবার দাও। খিদে পাইনি, অন্য কিছু ব্যাপার। সহিস, আমাদের মন্ত্রী ঘোড়ার মন বোঝেন। উনি যখন বলছেন খিদে পেয়েছে, তখন খিদেই পেয়েছে। যাও যাও সহিস, খাবার নিয়ে এসো। আমার চোখের সামনে আমার মন্ত্রী মঙ্গলাকে খাওয়াবে। এই যে পাগলা ঘোড়ার কাছে আমি যাব, অসম্ভব। অন্য কিছু উপায় বার করতে হবে। সরিষ, ছোলা আর আখের গুড় নিয়ে ভালো করে মেখে খেতে দাও। এই অবস্থায় ছোলা আর আখের গুড় হলো ঠিক পথ্য। যাও সহিস, মন্ত্রী যেভাবে বলল ঠিক সেভাবে ছোলা আর গুড় মেখে নিয়ে এসো। কি হলো, আবার ঘাড় নড়ছে কেন? ও মন্ত্রী, কি হলো গো? এই যে খাবার কথা শুনলো,
তাই আনন্দে চিৎকার করছে। বাবা, তুমি কত জানো ঘোড়ার সম্বন্ধে? অসাধারণ জ্ঞান, পাণ্ডিত্য অতুলনীয়। তাহলে মন্ত্রী মশাই কি ঘোড়ার চিকিৎসক? তুমি কি ব্যঙ্গ করলে গোপাল? এমা, না 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 না, আমি ঘোড়ার উপর এইরকম জ্ঞানী একজন মানুষের সাথে ফাজলামি করতে পারি? দাও 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 দেখি, আমি নিজের চোখেই দেখে যাই আমার মঙ্গলা শান্ত হয়েছে। ওরে বাবা রে, কি হলো? ওরে বাবা রে, বললাম না মঙ্গলার খিদে পাইনি। ও বাবা রে। না মন্ত্রী, না, তোমাকে দিয়ে হবে না। বৈজ্ঞানিক কিছু ওষুধ আছে, মানে আমার মঙ্গলাকে শান্ত করতে হবে। ব্যস্ত ছিল পুরনো আস্থা বলে, এই নতুন আস্থা বলে এসেই যত সব পাগলামি শুরু হলো। আমি কাল একটা ওষুধ নিয়ে আসবো, দেখি কি হয়। এবার সময় এসেছে, মিস্ত্রি দুজনের সাথে দেখা করতে হবে। মন্ত্রী, তুমি প্রমাণ করলে যে তুমি ঘোড়ার কিছুই জানো না। মহারাজ, আমি কি একটু দেখতে পারি? কি ব্যাপারে? আমাকে একটা দিন সময় দেবেন, আমি চেষ্টা করব ঘোড়ার মনস্তত্ত্ব বুঝতে। শোনো, কাল সকালে রাজসভা আরম্ভ হবার পর ঠিক সূর্য যখন মাথার উপর, তখনই তোমরা দুজন নতুন আস্তাবলের কাছে চলে আসবে। কেন গোপাল দাদা? আমাদের কোনো দোষ হয়েছে? আরে না না, তোমাদের কিছু হয়নি। মনে হচ্ছে তোমাদের আবার নতুন করে আস্তাবলটা করতে হবে। গোপাল দাদা, আমরা দুজনেই বলেছিলাম এইভাবে আস্তাবল বানালে হবে না। আমাদের একটা ফালতু সস্তা নকশা দেখিয়ে জোর করে কাজ করানো হয়েছে। আমি অনেকবার বলেছি, কিন্তু মন্ত্রীমশাই কোনো কথাই শোনেননি। আস্তাবলের কাজ কিছুই নিয়ম মেনে হয়নি। কাল এই সব কথাগুলো মহারাজকে বলবে। তোমাদের কোনো বিপদ হবে না তো গোপাল দাদা? তোমাদের কোনো বিপদ হবে না। শোনো, একটা কথা মনে রাখবে, সৎ পথে থাকলে কোনো ভয় নেই। তাহলে ওই কথাই রইলো, কাল দুপুরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি চললাম। আহারে, এবারে খেলা দেখো রে, আহারে। বাবা, কি হলো গো? আধে গলা দিয়ে গান বেরোচ্ছে গো। দুটো দিন তো মুখখানা হাঁড়ির মতো হয়েছিল। আহা, অমাবস্যার পর তো পূর্ণিমাই আসে। পূর্ণিমা মানে চাঁদ হাসে। বাবা রে বাবা, তুমি কাব্যি করছো? এবার কি সভা কবি হবে নাকি? না না না, আমি যেমন গোপাল ভাঁড় সেরকম ভাঁড়ই থাকবো গিন্নি। তাহলে তো ফুর্তি কিসের? বুঝলে গিন্নি, এই কটা দিন কি অপমানের মধ্যে দিয়ে না গেছে। মহারাজ মন্ত্রী মিলে অপমানের চরম সীমায় নিয়ে গেছে। আমি অনেকবার অনেক রকমের অপমান সহ্য করেছি গিন্নি। এবারেরটা একদম নিতে পারছিলাম না। উমা, এই তোমার চোখে জল? এই কি গো? ভাঁড়েরও তো মন আছে গিন্নি, ভাঁড়েরও তো কান্না পায়। তবে এই শেষ গিন্নি। এবার এই কৃষ্ণনগর ছেড়ে কোথাও চলে যাব। দেখো, এই মহারাজ নিজের ভুল বুঝতে পারবেন। তুমি কিছু মনে করো না, শান্ত হও গো। আসলে এতদিন ধরে যন্ত্রণা চেপেছিলাম তো, আজ যন্ত্রণাটা বেরিয়ে এলো গিন্নি। এই চলো, আমি খাবার বাড়ছি। চলো তো। হ্যাঁ, চলো। এখন তো দেখি একেবারে শান্ত। কি হলো বলো তো গোপাল? মহারাজ, আমার মনে হয় কাল খাবারের গোলমাল হয়েছিল। বললেই হলো, আমি এতদিন ধরে এতগুলো ঘোড়াকে দেখে আসছি, আমি খাবারের গোলমাল করব? আহা, চটে যাচ্ছ কেন? ভুল তো হতেই পারে। আমি আমার কাজে কখনো ভুল করি না। প্রত্যেক ঘোড়া আমার কাছে সন্তানের মতো। সহিসের কোনো দোষ নেই মহারাজ। আমি ভোর থেকে দেখছি সহিস কি মমতায় শুধু মঙ্গলা নয়, সব ঘোড়াকে যত্ন করছে। কোনো কারণে মোংলার পেট কামড়েছিল, পেটে কৃমি হয়েছে। সহিস, সকালে মোংলার মল পরীক্ষা করেছিলে? কে রে তখন থেকে পণ্ডিতি করে চলেছে? এই এবার থামো তো। তুমি কি মল বিশেষজ্ঞ নাকি? না মানে? তুমি এবার থামো। আরে চল সুবল, চল, দেরি হয়ে যাচ্ছে। ওখানে আবার কি চলছে কে জানে।
গোপাল দাদা তো বলল ভয় নেই, নতুন করে আবার আস্তাবলটা করতে হবে। আচ্ছা, দ্বিতীয়বার আস্তাবল করার কি মানে? রাজা মহারাজের মর্জি মেজাজই আলাদা। একটা কথা বলবো গোপাল দাদা, বলো কি বলবে? আমার মনে হয় আস্তাবলে জানলাটা ঠিক জায়গায় লাগানো নেই। কেন এই কথা তোমার মনে হলো কেন? আস্তাবলের জানলা তো ওপরে থাকে, কেন ওপরে থাকে আমি জানি না। আমি জানি, একটা প্রবাদ আছে, ঘোড়া নিজের ছায়াকে ভয় পায়। সহিস ভাই, মহারাজকে খবর দাও, বলো মঙ্গলা আবার লাফালাফি করছে। মঙ্গলা, বুঝেছি রে তোর যন্ত্রণা, আমি ধরে ফেলেছি। তোর মঙ্গল করতে গিয়ে কত বড় অমঙ্গল করলো। কি হলো গোপাল? কি আর হবে, ফাঁকি মারছিল, আপনি তদারক করতে বলেছেন, গোপাল ঢুলছিল। আপনি নিজেকে দিয়ে সবার বিচার করেন তাই না মহারাজ? এই আস্তাবলটা সঠিক নিয়ম মেনে হয়নি। তুমি সব জানো তাই না? আমি এ ব্যাপারে জানি, আমার জ্ঞান আছে, নিয়ম মেনে আস্তাবল হয়েছে। ওর চিৎকার বন্ধ কর। এক্ষুনি বন্ধ হয়ে যাবে। তুমি কি জাদু জানো নাকি? হ্যাঁ মহারাজ, মহারাজ, দুজন মিস্ত্রি আপনার সঙ্গে দেখা করতে চাইছে। মিস্ত্রি? মিস্ত্রি দিয়ে কি হবে? এই মরেছে। মিস্ত্রি কেন? না না, মিস্ত্রি কি হবে, এখন কোনো কাজ নেই, চলে যেতে বলো। মহারাজ, মিস্ত্রিকে আমি ডেকেছি, এই আস্তাবল ঠিক করে তৈরি হয়নি, ওটা আবার করতে হবে। তুমি বললেই হলো। আপনি ঝগড়া করছেন কেন বলুন তো? আপনি তো ঘোড়া বিশেষজ্ঞ, এই সহজ কথাটা জানেন না যে ঘোড়া নিজের ছায়াকে ভয় পায়? ওই দেখুন 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 দেখুন, মঙ্গলা শান্ত হয়ে গেল। প্রহরী, মিস্ত্রিকে ডেকে নিয়ে এসো। সত্যি গোপাল, মঙ্গলা তো শান্ত হয়ে গেল, কিন্তু কি করে হলো? দেখুন, সূর্যের আলো আর জানলা দিয়ে ঢুকছে না, সহিস গিয়ে জানলা ঢেকে দিল, আর ছায়াও পড়ছে না। বলো বলো মিস্ত্রি, আস্তাবল ঠিক করে বানালে না কেন? মন্ত্রী মশাই নিজের মতন করেই বানিয়েছেন। আমরা অনেকবার বারণ করেছিলাম। উনি আমাদের কথা শোনেননি। কি মন্ত্রী, এ কি শুনি? তুমি তো দেখছি ছল কপট একেবারে উস্তাদ হয়ে গেছো। না মানে একটু ভুল হয়ে গেছে মহারাজ। তোমার জন্য আমি গোপালকে এই কদিন ধরে অনেক অপমান করেছি, তোমাকে কিন্তু কঠিন শাস্তি দিতে হবে। তা কি 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 শাস্তি দেওয়া যায় বিজ্ঞানী? কি শাস্তি দেবো বলো তো? আমার কাছে একটা চূর্ণ আছে, সেটা নাকে দিলে কম করে 500 বার হাঁচবে। হ্যাঁ, অতবার হাঁচলে আমি মরে যাব মহারাজ। বিজ্ঞানী, মন্ত্রী নাকে চূর্ণ দাও। এই নিন মন্ত্রী মশাই, হাঁচার কি সুখ দেখুন। হ্যাঁ মহারাজ, হাঁচু, আমি মরে যাব। হাঁচু, হাঁচু। মহারাজ, এবার আমায় বিদায় দিন। আমি অনেকবার অনেক রকম ভাবে অপমানিত হয়েছি মহারাজ। আমি এবারের মতো ছোট আর কখনো হইনি। আমি ভাঁড়, লোককে হাসাই, কিন্তু সবাইকে হাসাতে গিয়ে দেখি দিনের শেষে আমি কাঁদছি মহারাজ। মহারাজ, আপনার ভালোবাসা পেয়েছি, মহারানীর ভালোবাসা পেয়েছি, সেগুলো আমার মনে চিরকাল বেঁচে থাকুক। আমি চললাম মহারাজ, বিদায়। ও গিন্নি, আরে বলি, মাথায় দেওয়া তেলটা কোথায় রাখলে গো? আমার তো চান করার সময় চলে যাচ্ছে, রাজসভায় সেই দেরি, লজ্জা একেবারে মাথা কাটা যায় গিন্নি। বলি, চোখে কি নেবা হয়েছে? হ্যাঁ, দাওয়াই রাখা আছে, দেখতে পাও না? দেখেছি, ওই তো দাওয়ার বাঁশের পাশে এমন ভাবে রাখা আছে যেন চোরে চুরি করে নিয়ে যাবে। চোরেরও তো একটা মান সম্মান আছে নাকি? ওই তো চুরের বাহার, তার তেল আবার লুকিয়ে রাখতে হবে। হ্যাঁ, এখন থেকে ঘাটেই রেখে এসো, ভূত পেতনিও ছুঁয়ে দেখবে না। হ্যাঁ, বাহ, তেলটা বেশ ভালো তো গিন্নি, বেশ চটচটে আঠা আঠা। কি দিয়ে বানালে গো গিন্নি? একই তুমি তেল ছেড়ে আঠা মাথায় মাখছো কেন? এর মাথাটা যে একেবারে গেছে গো। এই আঠা এখন কি করে তুলি? চুলগুলো তো দলা পাকিয়ে গেছে। তোমার চোখে নেবা জানি, কিন্তু বুদ্ধিটাও কি শুকিয়ে গেছে? হায় ভগবান, এই অদ্ভুত লোকটাকে নিয়ে আমি কি করব? আমি কি করলাম? তুমি তো বললে ওইখানে রাখা আছে, আমি দেখলাম হ্যাঁ ঠিক কথাই বলেছো, ওইখানেই রাখা আছে দুটো শিশি। আমি একটা শিশি খুলে মাথায় মাখলাম, এখন তুমি বলছো ওটা তেল নয়, ওটা আঠা।
শুধু আমার কি দোষ? মাথায় মাখার সময় বুঝলে না ওটা তেল নয় আঠা, এখন দোষ দিচ্ছ আমায়? হ্যাঁ, তবে একটা কথা ঠিকই বলেছো, দোষ আমারই, নইলে এমন একটা বোকা লোকের গলায় মালা দিলাম কেন? এবার দেখবে আমার মাথা থেকে যে যে বুদ্ধিগুলি ঝুলেছিল সেগুলোকে কিভাবে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। আর আমাকে বোকা বলতে পারবে না। এখন থেকে এমন চালাকি করব যে তুমিও ধরতে পারবে না। আমি চললাম চান করতে। মন্ত্রী, রাজা কৃষ্ণচন্দ্র সম্পর্কে তুমি যা যা জানো তা আমাকে জানাও তো। মহারাজের অজানা কিছুই নেই, তবু মহারাজ যখন জানতে চাইছেন তখন বলি। শুনেছি তিনি খুব দয়ালু, তার প্রচুর ধনরত্ন আছে। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু জানতে চাই না। তার যে প্রচুর ধনরত্ন আছে তা কি তুমি নিশ্চিত করে জানো? একেবারে নিশ্চিত করে জানি। যে কোনো কারণেই হোক তার হাতে প্রভূত ধন রত্নাদি গচ্ছিত আছে। তার কত পরিমাপ তা তিনি নিজেই জানেন না। মন্ত্রী, তুমি তো জানো রাজকোষের অবস্থা মোটেই ভালো নয়, প্রায় শূন্য হয়ে গেছে। এই অবস্থায় অন্য কোনো উপায়ে রাজকোষে ধনরত্ন আমায় বাড়াতে হবে। অনেক দিন ধরেই আমার ইচ্ছে কৃষ্ণনগরে সিংহাসন দখল করি, কিন্তু তা আর হয়ে উঠছে না। রাজ্য অধিকারের ঝক্কি কি কম? তার চাইতে চেষ্টা করে দেখি রাজার ধনরত্ন কিভাবে দখল করা যায়। হ্যাঁ, এটা তুমি ঠিক কথাই বলেছ। ধনরত্নগুলো হাতিয়ে নিলেই তো ব্যাস ল্যাটা চুকে গেল। হ্যাঁ, কিন্তু তা সেটা কি করে সম্ভব? তার উপায় তুমি বার করো তো দেখি। একটা উপায় মাথায় আসছে মহারাজ। মানে আমরা যদি 4 জন ভিক্ষুকের ছদ্মবেশে সশস্ত্র হয়ে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে আশ্রয় চাই, আমি নিশ্চিত তিনি ফিরিয়ে দেবেন না। একবার আশ্রয় পেলেই আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা রাজার অতিথিশালায় থাকবো, তারপর আমাদের লুকোনো অস্ত্র বার করে একদিন পুরো রাজসভাটাকে বন্দি করে ফেলবো। তারপর রাজাকে বাধ্য করব রত্ন ঘরের রাস্তা বলে দিতে। রাজা বাধ্য হবেন, ব্যাস আমরা তার সম্পদ লুট করে দেশে ফিরে আসবো। কেউ জানতেও পারবে না, বুঝতেও পারবে না। মহারাজ, রাজ্য জয় করার চাইতে অনেক সহজ সম্পদ কেড়ে নেওয়া। হ্যাঁ, গোপাল, তোমার মাথার পিছনে চুলের একই অবস্থা হয়েছে। কাক কি ডিম পেয়েছে নাকি? ডিমগুলি ঢেকে রাখার জন্য চুলে কি লাগিয়েছো? ডিমের তেল? না, আসলে গিন্নি রোজই বলে আমার মাথা থেকে বুদ্ধিগুলি বেরিয়ে নাকি চুলের পাশে ঝুলছে, তাই একটু আঠা দিয়ে আটকে রেখেছি মন্ত্রী মশাই। চমৎকার বুদ্ধি বার করেছো তো। তা যে বুদ্ধি দিয়ে তুমি আঠা দিয়ে মাথায় বুদ্ধি লাগিয়ে রাখো, সেই বুদ্ধিটা তখন কোথায় ছিল? সেই বুদ্ধিগুলো আমি হাতেই রাখি, তাও আঠা দিয়ে আটকে। দেখুন দেখুন, আমার হাতটা কেমন চটচট করছে। গোপালের এই বুদ্ধি আঠা দিয়ে আটকে দেওয়াটা দেখে কি এটাই প্রমাণিত হলো যে গোপালের এককালে বুদ্ধি ছিল? মন্ত্রী, বুদ্ধিমানদের বুদ্ধি আঠা দিয়ে আটকে রাখতে হয় না, ঠিক সময় মতো তা প্রকাশিত হয়। মহারাজ, যার ল্যাজ আছে সে কিছুতেই ল্যাজ লুকোতে পারবে না, আর যার ল্যাজ নেই সে আমরণ চেষ্টা করেও তার ল্যাজ বার করতে পারবে না মহারাজ। মহারাজ, গোপালের অর্ধেক কথার মানে আমি বুঝতে পারি না। আপনি আমায় বলুন না, এইমাত্র গোপাল যা বলল তাতে কি আমাকে অপমান করা হলো? না রে বাবা, না। গোপাল সব সময় তোমাকে অপমান করে না, মাঝে মাঝে করে। না, ল্যাজ নিয়ে কি একটা কথা বলছিল। এটা কার ল্যাজ মহারাজ? নিজের ল্যাজ নিজেই চিনে নিন মন্ত্রী মশাই। মহারাজ, আপনাকে রানীমাও চিনতে পারবেন না। মনে হচ্ছে কতদিন খেতে পাননি। জীবনের উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে। আপনি যে একজন মহারাজ তা কেউ বলবেই না। হ্যাঁ, এই কথাটাই তুমি অন্য সময় বললে তোমার গর্দান আমি এক্ষুনি নিয়ে নিতাম, কিন্তু আমি সহ্য করে গেলাম, কারণ এই বেশেই আমাদের কিছুদিন থাকতে হবে। আমিও মহারাজ সেই সুযোগে আপনাকে দুটো কথা শুনিয়ে দিলাম। আসলে আমি আপনার ছদ্মবেশের প্রশংসাই করলাম, সেটা তো মেনে নেবেন। হ্যাঁ, তোমার যে এত বুদ্ধি তা তো আগে জানতাম না। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা তোমার স্বভাব নয়, পারো না, তবে তোমার সাহস আছে। রাজাকে মুখের ওপর কথা বলা আপনাকে ভিখিরি মনে হচ্ছে। সত্যি
সাহসের কাজ বটে। চিন্তা করো না, সফল হয়ে ফিরে আসলে তোমার মাসোহারাটা আমি বাড়িয়ে দেব। মহারাজকে ভিখারির মতো লাগছে বললে যদি আমার মাসোহারাটা বেড়ে যায় তবে প্রত্যেক দিন আমি এই কথাটা আপনাকে বলতে পারি, যদি আপনি অনুমতি দেন। আমি তোমায় অনুমতি দিলাম, তবে সবার সামনে নয়, কেউ শুনে ফেললে খুব লজ্জা পেয়ে যাব। আগে এখন কাজটা করে ফেলি, বুঝলে? আর সময় নেই। আর হ্যাঁ, তোমাকেও খুব ভালো মানিয়েছে, মনে হচ্ছে একেবারে শ্মশান থেকে উঠে এসেছো। আপনি মহানুভব মহারাজ। কথায় কথায় আমাদের অস্ত্র শস্ত্র নিতে যেন ভুল না হয়। ঝোলার মধ্যে ওগুলো ভরে নিয়েছো তো? কি আর বলতে মহারাজ, ওগুলোর ব্যবস্থা আগেই করে নিয়েছি, চিন্তা করবেন না। অস্ত্রগুলি সব আমার হেফাজতে রেখেছি, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমরা একা যাচ্ছি নাকি? হ্যাঁ, সেটা তো খুবই ভয়ের কাজ হবে। সঙ্গে কারা যাবে? সেরা দুজন অস্ত্রধারী ছদ্মবেশে, ওদের কাছে অস্ত্র থাকবে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। চলো এখন রওনা হই। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, গোপাল কিন্তু নিজেই স্বীকার করেছে যে ওর ল্যাজ আছে। কেন কেন কেন, তোমার নেই বলে মন খারাপ করছে নাকি? আসলে গোপালের কিছু আছে যা আমাদের নেই, তা মেনে নি কি করে মহারাজ? গোপালের বুদ্ধি আছে, তোমার নেই, এই কথাটা তুমি মানতে পারবে তো? একদম মানবেন না মন্ত্রী মশাই, বুদ্ধিতে আমি আপনার নখের যোগ্যও নই। তবে তবে কিনা বুদ্ধি দু প্রকার, একটা সুবুদ্ধি আর একটা কুবুদ্ধি। তা আপনার মাথায় কি আছে সেটা তো আমি জানি না। মহারাজ, আপনার সামনেই গোপাল বলেছে যে আমার মাথায় কি বুদ্ধি আছে সে ওটা জানে না। কু না সু, কোনটার অধিকারী আমি সেটাও ও জানে না। একজন মন্ত্রীর মাথায় সবটাই যে সুবুদ্ধি থাকবে সেটারও কোনো মানে নেই। সুতরাং তোমার বুদ্ধিতে কিছুটা কুবুদ্ধি যে আছে সে ব্যাপারে কোনো সন্দেহ আমারও নেই। মহারাজ, গোপালের মাথায় তাহলে কোন ধরনের বুদ্ধি আছে বলে আপনার মনে হয়? গোপাল মন্ত্রীর কথার কোনো জবাব দেবে কি না দেবে না? মহারাজ, আমার মাথার বুদ্ধিগুলি এই কিছুক্ষণ আগে আঠা দিয়ে জোড়া লাগিয়েছি, এখনো ভালো করে আঠা জোড়েনি। এক্ষুনি কি করে বলি মহারাজ? যা রাস্তা, এসব রাস্তা দিয়ে তো একদিন ঘোড়ায় চড়ে এসেছেন, আজ পায়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে না মহারাজ? বাঘ সিংহ তো এই জঙ্গলে মাঝে মধ্যেই রাস্তায় বেরিয়ে আসে, তাই জিজ্ঞাসা করছিলাম। আপনি ভয় পাচ্ছেন না তো? তোমার সাহস কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। ভেবো না 1 মাসে শীত যাবে, আমি কিন্তু তোমার গর্দান নেবই। তাহলে আরেকবার আমার গর্দান নিয়ে নিন মহারাজ। বাঘ সিংহকে বন্দি করতে গেলে এমনিতেই আমার মুন্ডুটা চলে যাবে, তার চেয়ে আপনার হাতে গর্দান চলে যাওয়াটা বেশ আরামের হবে। বাঘ সিংহ খেলে বড্ড লাগবে মহারাজ, চিবিয়ে খাবে তো। ওদের কি আশেপাশে দেখা যাচ্ছে নাকি? আরে আমি একজন রাজা, তা কি ওরা জানে না? জিজ্ঞেস করে আসবো? তাহলে কিন্তু আমার না ফেরার আশঙ্কা রয়েছে। মানে আপনি এখানে ওই দুজন লোককে নিয়ে একা থাকতে পারবেন তো? তাহলে তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি বিশ্রাম নিই, তুমি আমাকে পাহারা দাও। সেটাই ভালো, গর্দান গেলে আমাদের সকলের যাবে। রাজবাড়ির কিছু অংশ মেরামত করতে হবে, বিশেষ করে অতিথিশালা, রান্নাঘর, এমনকি এই রাজসভা। কোনো কিছুই ঠিকঠাক নেই বলেই তো মনে হচ্ছে আমার। অতিথিশালাতে এখন কেউ নেই, কোনো অতিথি আসার সম্ভাবনাও নেই, তাই অতিথিশালা সারাবার কোনো দরকার নেই বলেই আমার মনে হয়। কি এরা কারা মন্ত্রী? তোমরা কারা, কোথা থেকে এসেছো, এখানে আসার কারণটাই বা কি? মহারাজ, আমরা সেই দূর দেশ থেকে এসেছি আপনার করুণার প্রত্যাশায়। আমার করুণার প্রত্যাশায়? দেখে তো মনে হচ্ছে বহুদিন খাওয়া হয়নি, মুখে চোখে অত্যাচারের চিহ্ন। তা তোমরা আমার রাজসভায় কেন এসেছো? লোকমুখে শুনেছি আপনি বড় দয়ালু মহানুভব, তাই আপনার কাছেই এসেছি। কেন কেন কেন, আমি তোমাদের জন্য কি করতে পারি? আমরা যেখানে থাকতাম সেখানকার রাজা খুব অত্যাচারী, আমাদের জমি জমা কেড়ে নিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা কতদিন যে কিছু খেতে পারিনি তা আপনাকে বলে বোঝাতে পারবো না।
আমরা দেশ ছাড়ার আগে কিছুই আনতে পারিনি, এই সামান্য ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছি। এই দেখুন ঝোলার অবস্থা, পথে পথে ঘুরে কেমন মলিন হয়ে গেছে। কেমন একটা ঠং করে আওয়াজ শুনলে? সর্বহারা খেতে না পাওয়া চেহারাও তো এদের নয়, তবে এরা কারা? আমিও শুনেছি, এটা নিয়ে পরে কথা হবে। মহারাজ কি বলেন সেটা আগে শুনি। আচ্ছা, তুমি কি বলো? মানে এদের কি আশ্রয় দেওয়া ঠিক হবে? মানে এদের তো চিনি না, জানিও না। না মহারাজ, আমার জানি কেমন কেমন লাগছে। মনে হয় ওদের আশ্রয় দেওয়া খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। এটাই হচ্ছে গোপালের দোষ। সবাইকে সন্দেহের চোখে দেখা ঠিক নয়। আমরা দেখতেই পাচ্ছি এই লোকগুলোর কি চেহারা হয়েছে। এদের দেখে গোপালের মনে কি একটুও মায়া মমতা হচ্ছে না? বিজ্ঞানী, তুমি কি বলো? এদের অতিথিশালায় থাকতে দেওয়া উচিত নাকি উচিত নয়? অচেনা অজানা কাউকে এই রাজবাড়ির অতিথিশালায় আশ্রয় দিলে এই রাজার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ওই আর একজন এখানে জুটেছে। বিজ্ঞানী মশাই, এটা রাজসভা না গোপালের বাড়ির উঠোন যে সব গোপালের কথায় তোমায় সায় দিতে হবে? ঠিক আছে, ঠিক আছে, এ নিয়ে তর্ক করে লাভ নেই। তবে আমি এই রাজ্যের রাজা, দরিদ্রের জন্য কিছু করা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। এক্ষেত্রে আমি এদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করছি। যতদিন না এদের কোনো কাজে লাগাতে পারি ততদিন ওরা এখানেই থাকবে। মহারাজ মহানুভব, আপনার কাছে আমাদের ঋণ শোধ করার কোনো রাস্তা থাকলে তা নিশ্চয়ই করব। দরিদ্রের সেবাই তো রাজার ধর্ম হওয়া উচিত। ঠিক আছে, ওরা রাজবাড়ির অতিথিশালাতেই থাকবে। নজর রাখার কাজে সুবিধে হবে। গোপাল, এই অতিথিদের ব্যাপারে আমারও সন্দেহ আছে। মনে হয় তুমি ঠিক কথাটাই বলছো। বিজ্ঞানী মশাই, আমার মন যা বলে তা আজ পর্যন্ত কোনোদিনও ভুল হয়নি। আমি ওই শব্দটা পেয়েছি বলেই সন্দেহ আরো প্রবল হলো। আসলে প্রথম থেকে আমার মনে হচ্ছিল এদের মধ্যে কোথাও যেন একটা মিথ্যে লুকিয়ে আছে। তোমার কথার সঙ্গে আমি একমত। আচ্ছা, ওই ঠং শব্দটা আসলে কিসের হতে পারে বলে তোমার মনে হয়? থালা বাটির আওয়াজ আমি জানি, গিন্নির দৌলতে। কম থালা বাটি তো আমার মাথা লক্ষ্য করে ছোড়েননি, তাই এই শব্দটা আমি চিনি। এটা অন্য কিছুর শব্দ। সেটা কি হতে পারে বলে তোমার মনে হয়? আমার মনে হয় অস্ত্র। রাজসভায় থাকি বলেই অস্ত্রের আওয়াজটাও আমার খুব চেনা। সর্বনাশ, তবে তো আমাদের সমূহ বিপদ। মহারাজ যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারেন। সেটি হবার জো নেই। আমি একটা বুদ্ধি বার করেছি, কিন্তু দেওয়ালেরও কান আছে। আপনি বরং আমার কাছে আসুন, কানে কানে বলি। এই একদম তোমার মুখের কাছে কান নিয়ে গেলাম। এবার ফিসফিস করে বলো। এত বোকা একটা রাজা আমি তো কখনো দেখিনি। আমাদের এক কথায় একেবারে অতিথিশালায় স্থান দিয়ে দিল। মহারাজ, উনি বোকা না হলে আমরা চালাক হতে পারতাম। এটা ঠিক কথা বলেছ মন্ত্রী, কিন্তু আমাকে কি দেখেছো এরকম অচেনা কাউকে এভাবে আশ্রয় দিতে? না মহারাজ, আপনি চেনা লোককেই আশ্রয় দেন না, তা অচেনা কাউকে কিভাবে রাখবেন? তাহলে তুমিই বলো, কে বেশি বুদ্ধিমান, আমি না কৃষ্ণচন্দ্র? এ আপনি কার সঙ্গে তুলনা করছেন? সূর্যের সঙ্গে লম্ফের? হ্যাঁ, এটা একেবারে ঠিক কথা বলেছ। আমি সূর্য আর কৃষ্ণচন্দ্র হলো তেলের লম্ফ। যাক যাক, তোমার গর্দান নেওয়াটা তাহলে আপাতত স্থগিত রাখা হলো। এই দেখ, দুটো বালতি। এর মধ্যে বিজ্ঞানীর বানানো একটা তরল পদার্থ আছে। আমি এক্ষুনি বার হব, নিজের চোখে সব দেখে কি করতে হবে তা তোদের বলে দেব। তোরা আমার সঙ্গে চল বালতি নিয়ে। সাবধান, বালতি থেকে তরলটা যেন পড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা কি রাজবাড়িতে যাচ্ছি? না হলে আবার কোথায় যাব? রাজবাড়িতেই তো বিপদ অপেক্ষা করে রয়েছে। ঠিক আছে দাদু।
মহারাজ, এটাই সময়। প্রহরীরা সব ঘুমিয়ে পড়েছে। রাজা কৃষ্ণচন্দ্র নিশ্চয়ই শোবার ঘরে চলে গেছেন। রাজাকে বন্দি করার এটাই উপযুক্ত সময়। তাহলে আমাদের অস্ত্র শস্ত্র সব ঠিক আছে কিনা একবার পরীক্ষা করে নাও তো মন্ত্রী। রক্ষীদেরও তাই করতে বলো। তোরা এই তরল পদার্থটা ফেলে দিসনি তো? না না দাদু, এক ফোঁটাও মাটিতে ফেলিনি। এখন বললো কোন দিকে যাব? ওই 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 অতিথিশালার দিকে। তোরা চিনবি না, আমার সঙ্গে চল। আরে মন্ত্রী, এত দেরি করছো কেন? তুমি সব কাজই বড্ড ধীরে ধীরে করো। উফ, অস্ত্র পরীক্ষা করতে এতক্ষণ লাগে? তোমার জায়গায় সেনাপতিকে আনলে ভালো হতো। তাহলে ঠিকই আন্দাজ করেছিলাম। এরা কারা তা বুঝতে পারছি না ঠিকই, কিন্তু ওষুধ পড়লে ঠিক চিনতে পারবো। শোন গুলটে, ন্যাপলা, যেই এরা বেরোবে তোরা বালতির তরলটা ওদের মাথায় ঢেলে দিবি। আরে তোমার অস্ত্র পরীক্ষা হলো, এবার চলো রাজাকে বন্দি করে ফেলি। হ্যাঁ, আমার পরীক্ষা হয়ে গেছে। এবার চলুন আমরা ওই দরজা সাবধানে খুলে বাইরে গিয়ে দাঁড়াই। গুলটে, ন্যাপলা, ওরা দরজা খুলে ফেলছে বলে শুনলাম। বাইরে এলেই তোরা ঢালবি। আমি কিন্তু দরজা খুলছি, আপনি আমার পিছনে পিছনে আসুন। না না, আমি আগে যাব। মনে রেখো, আমি রাজা, আমি যাব তোমার পেছনে। এটা হতেই পারে না। ওরা দরজায় পা দিলেই বালতির তরল ওদের গায়ে দিবি, বুঝলি? এই আমি দরজার বাইরে পা রাখলাম, তুমি আমার ঠিক পেছনে দাঁড়াও। উল্টে, এবার ঢেলে দে। এ কি আমার মাথায় কে যেন কিছু ঢাললো? আরে আমি তো মাটি থেকে পাই তুলতে পারছি না। কি হলো মন্ত্রী? আরে আরে আমারও তো সেই একই অবস্থা। কি ভুতুরে অবস্থা রে! নড়তে চড়তে পারছি না তো। এখন কি করব? আমার ইচ্ছে করছে এখানেই তোমার গর্দান নেই, কিন্তু হাতটাই তো তুলতে পারছি না। কি করে তোমার মুন্ডুচ্ছেদ করব? তোমার বুদ্ধিটা নেওয়াই আমার ভুল হয়েছে দেখছি। ন্যাপলা, গুলটে, এক্ষুনি মহারাজকে খবর দিতে হবে। চল দৌড় লাগাই। তাই করি, চলো। তুমি একটা গর্ধ, মরকট, বলদ, মোষ। আমি তোমাকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করলাম। মহারাজ, 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 তাড়াতাড়ি বাইরে আসুন। বামাল সমেত ডাকাত ধরেছে। কি ব্যাপার গোপাল, এত রাতে? যাদেরকে আপনি ভিখারি ভেবে আশ্রয় দিয়েছিলেন তারা ধরা পড়েছে। দেখবেন, চলুন। উল্লুক, বেল্লিক, ইঁদুর, বেড়াল, শেয়াল, ভেড়া। গোপাল, এরা কারা? ওরা কি চাইছে? আপনাকে বন্দি করে রাজকোষ শূন্য করে নিয়ে যেত। কিন্তু আমি তো ওদের চিনতেই পারছি না। সেই ব্যবস্থা করছি। আগে সবাইকে ডাকুন আর দুবালতি জল আনতে বলুন। এই, কে কোথায় আছিস? পাহারা দেবার নাম করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিস? দুবালতি জল নিয়ে আয় তাড়াতাড়ি। মহারাজ, মহারাজ, আমাকে দেখলেই আপনি চিনতে পারবেন। এই পোড়ার মুখ আর দেখাতে চাই না। এই মন্ত্রীর পরামর্শেই একজন রাজা হয়ে আপনার ধন লুট করতে এসেছিলাম ভিখারির ছদ্মবেশে। আমাকে ক্ষমা করে দিন। মহারাজ, চিনতে পারছেন? দেখুন কাদের আপনি আশ্রয় দিয়েছিলেন। কি, আপনি তো খাম্বাজ রাজ, আর সঙ্গে খাম্বাজ মন্ত্রী। আপনারা নিজে এসেছেন আমাকে বন্দি করে আমার ধনরত্ন লুট করতে। এবারের মতো আমাদের ক্ষমা করে দিন। আমার মন্ত্রীকে আমি বরখাস্ত করে দিয়েছি। এবার আমাকে যেতে দিন। যাবেন তো বটেই, তবে নিজের রাজ্যে নয়, কারাগারে। আয়, এই দুই দুষ্কৃতীকে কারাগারে নিয়ে যা, বিচার হবে পরে। আর গোপাল, তোমাকে আর কত ধন্যবাদ দেব। আর পুরস্কার, কাল আমার রত্ন ভাণ্ডার থেকে যত খুশি রত্ন নিয়ে যাও। আমি রত্ন নিয়ে কি করব মহারাজ? আপনি বরং বিজ্ঞানী মশাইকে মাসোহারাটা বাড়িয়ে দেবেন। বিজ্ঞানী না থাকলে এই কাজটা করা সহজ হতো না মহারাজ। আর আমার খুদে বাহিনীকে খেলনা কিনে দেবেন, সেটাই আমাকে দেওয়া হবে। দাদা চড়ুই, তোমাকে আজ মেরেই ফেলবো। একটা যদি খাঁড়া পেতাম, এখানেই তোমাকে বলি দিয়ে দিতাম। আপনি আমাকে পেটাচ্ছেন, ঠিক আছে বাবা, কিন্তু মনে রাখবেন গর্দান শুধু আমার একা যাবে না, আপনারও যাবে। কিন্তু লাগছে তো, ও মরা ছেড়ে দিন না। বাবা, লাগছে। আগে তোর মুন্ডুচ্ছেদ করবো, তারপর মহারাজ আমার গর্দান নেবে, বুঝেছিস? হ্যাঁ, আয় আয় আয়, আমি তোকে বলি দেবো, আয়।
গিন্নি গিন্নি কোথায় গেলে গো? তোমার সংসারের ঘানি টানছি, হ্যাঁ? কি তোমার মাথার চুলগুলো আগের মতো হলো কিভাবে, হ্যাঁ? আরে বিজ্ঞানীর খাড় মেখে আমার বুদ্ধিগুলি সব মাথার মধ্যে ঢুকে গেছে, এখন আর আঠা লাগাতে হবে না। তোমার আঠা তোমার কাছেই থাকুক, বুদ্ধি কমে গেলে ওই আঠা আমার লাগবে, সাবধানে রেখো কিন্তু। না না, এ হতে পারে না। আমি বেঁচে থাকতে মায়ার বিয়ে অন্য কোথাও হতে পারে না। আমাদের বংশের একটা মর্যাদা আছে। হ্যাঁ বাবা, আমি বড় হয়েছি, বাড়ির ইচ্ছেতেই বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। কত রোজগার করে? পারবে তোমার একটা শাড়ি কিনে দিতে? যেটা পরে আছো তার দাম কত জানো? বাবা, আমার এত ভালো শাড়ি পরার কোনো দরকার নেই, সামান্য শাড়িতেই আমি খুশি। ঠিক আছে ঠিক আছে, মেয়ের প্রতি এতটা কঠোর হওয়া ঠিক নয়। মা, ওর নাম গোপাল, নগরে এক ধনপতির কারবারের হিসেব রাখার কাজ করে। আমি এসব কথা শুনতে রাজি নই। আমার পছন্দ করা পাত্রকেই তোমার বিয়ে করতে হবে, আর কোনো ছেলের কথা আমি শুনতে চাই না। শান্ত হও ওগো, তুমি শান্ত হও। মেয়েকে ঘরে বন্দি করে রাখা হয়েছে জানতে পারলে মহারাজ রেগে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তুমি মন্দ বলনি চন্দ্রা, তারকাকে এই কাজে ব্যবহার করা হোক। বাবা হয়ে তুমি এতটা নিষ্ঠুর যদি হতে পারো, তাহলে আমিও বলে রাখছি, গোপালের সঙ্গে আমার বিয়ে না হলে আমিও আত্মঘাতী হব। আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এ কি অলক্ষণে কথা বলছিস মায়া? কোনো জমিদারের বখাটে ছেলেকে আমি বিয়ে করব না। তোর বাবাকে তুই বখাটে ছেলে বলছিস? হ্যাঁ, তিনিও তো জমিদার। তোর বাবা বখাটে? আমার বাবা হয়নি বলে আর কেউ হবে না তা তো নয়, তাই বলে রাখছি, কোনো জমিদারের ছেলের সাথে যেন আমার সম্বন্ধ করা না হয়। আমার পছন্দের গোপালকেই আমি বিয়ে করব, এটা আমার শেষ কথা, ব্যাস। হ্যাঁ রে তারকা, তোদের কত সকালবেলা এত চেঁচাচ্ছিল কেন রে? বাড়িতে কি ডাকাত পড়েছিল নাকি? কি কাণ্ড কি কাণ্ড, বলতেই গা রিরি করে উঠছে গো। আচ্ছা, জমিদার বাড়িতে কেচ্ছা তো লেগেই থাকে, আমাদের মহারাজ কিন্তু সেরকম নয়। হ্যাঁ, তো বড় মুখ করে কথা বলো না গোপালের বউ, তোমার মুখেও কালি লেপে দিতে পারি যদি মুখ খোলাও। এই এই এই, আমার মুখে কালি লেপে দেবে? হ্যাঁ, এত সাহস তোমার? আমার মুখ খুলিও না গোপালের বউ। আরে গোপালের বউ বলতে যখন বলছে তখন বলেই ফেলো না তারকা, কেন অপমানিত হচ্ছ? হ্যাঁ বলো বলো, কেন কার জন্য লঙ্কা কাণ্ড বেঁধে গেল বাড়িতে সেটা খুলেই বলো। গো সবাই, কর্তা মশাইয়ের মেয়ে মায়া নিজের পাত্র নাকি নিজেই ঠিক করেছে, তা ভালো কথা, কিন্তু পাত্রটি কে তা শুনলে কেউ যেন ভিড়মি খেও না আবার। বলে ফেল তারকা, সন্ধে তো হয়ে এলো, বলে ফেল বলে ফেল। পাত্রটি আমাদের গোপাল। হ্যাঁ, কি বলছিস রে তারকা? এ তুই কি কথা শোনালি? ও গোপালের বউ, তুমি এতদিন কিছু বোঝোনি? আরো আছে শোনার, শোনো শোনো শোনো। মেয়ে মায়া ধনুক ভাঙা পণ করেছে, গোপাল ছাড়া কাউকে বিয়ে করবে না। মেয়েকে তাই আমার জিম্মায় রেখে দেওয়া হয়েছে। এখন আমি যে কি করি? তবে হ্যাঁ, ওই বুড়ো ভামের সঙ্গে আমি মায়ার বিয়ে হতে দেব না। মেয়েটাকে আমি কোলে পিঠে মানুষ করেছি। ও গোপালের বউ, ভেবেছিলে তোমার সামনে বলবো না, কিন্তু সবাই দেখেছে তুমি কিভাবে আমাকে অপমান করে কথাটা বলালে। শুনে একেবারে মূর্ছা গেলে যে। যাও গো, ওর মুখে চোখে জল ছিটিয়ে বাড়ি পৌঁছে দিয়ে এসো, আমি চললাম। বেটি শয়তানি, আমার বরের নামে কেচ্ছা করে চলে গেল। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব। হ্যাঁ, আগে দাদু, আপনার সঙ্গে একটা কথা ছিল, যদি অনুমতি দেন তো বলতে পারি। আগে বলো দেখি, তোমার নামটা কি? আগে আমার নামও গোপাল। আরে বলো কি, তুমিও গোপাল আমিও গোপাল, তা বলে ফেলো তোমার সমস্যাটা কি? আসলে আসলে আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি, সেও আমাকে। আমরা আমরা বিয়ে করতে চাইছি, কিন্তু মেয়েটির বাবা আমার নাম শুনে এতটাই ক্ষেপে গেছে যে মেয়েটাকে নজরবন্দি করে রেখেছে। কি, আমার নাম শুনে ক্ষেপে গেছে? তাহলে তো নাকটা গলাতেই হচ্ছে। তা মেয়েটির বাবার নাম কি? আগে তিনি জমিদার আদিত্যনাথ, মহারাজের অধীনে এক তালুকের মালিক, কিন্তু যেহেতু আমি বংশে তাদের চাইতে ছোট জাতের, তাই আমার সঙ্গে তিনি মেয়ে মায়ার বিয়ে দেবেন না। আপনি যদি কিছু একটা করেন তাহলে আমরা দুটিতে ঘর বাঁধতে পারি। বুঝলাম।
দেখো, আদিত্যনাথের সঙ্গে আমার ভাব ভালোবাসা অনেক দিন। মহারাজের কাছের লোক বলে আমাকে একটু তৈলমর্দন করে আর কি। তার দুটো কারণ আছে। প্রথম কারণ, তুমি বললে যে গোপাল নামটা শুনেই নাকি উনি ক্ষেপে গেছেন। দ্বিতীয় কারণ, জোর করে কাউকে বিয়ে দেওয়া অন্যায়। আমি যা বলার সবই বলে দিলাম আপনাকে, আশা করি আপনার সাহায্য পাবো। হ্যাঁ, তাই পাবে, তুমি ভয় পেও না। আরে আমি তো আছি। কি ঘরের বাসনপত্র সব বাইরে কেন? মনে হচ্ছে কেউ সব ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছে। কি হলো রে বাবা? যাই তো ঘরে ঢুকে দেখি। এই খবরদার, তুমি আমার ঘরে ঢুকবে না। হ্যাঁ, তোমার ছায়া মারারও পাপ, তুমি একটা পাপী। হ্যাঁ, আরে আমি পাপি তাপি যেই হই না কেন, ঘরে ঢুকতে পাবো না কেন? এই তুমি ঘরে ঢুকলে আমি ঘর থেকে বার হয়ে যাব, মনে থাকে জানো? আচ্ছা সেটা না হয় মনে রাখবো, কিন্তু আমার বাড়িতে আমি ঢুকতে পারবো না, সেটা কেমন তোর কথা হলো গিন্নি? তো মহা মুশকিল পড়া গেল। হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়েই তো তোমার সব মুশকিল। আমাকে বিদায় করতে পারলে বেঁচে যেতে। আমিও তেমনি নির্লজ্জ, তোমার সঙ্গে এতগুলো বছর কাটিয়ে দিলাম। হ্যাঁ, আরে এতগুলি বছর যখন কাটিয়েই দিলে, আর কয়েকটা দিন কাটিয়ে দাও না। তোমার মতো গিন্নি আমি পাবো কোথায় বলো তো? লজ্জা করে না মিথ্যে কথা বলতে? স্বার্থপর, বেহায়া, নিজ মনের মানুষ একটা। এই শোনো, অনেকক্ষণ হয়ে গেছে, আমি হাত মুখো ধুইনি। কি হয়েছে বলো দেখি, নইলে কিন্তু আমি চলে যাবো। এই মায়ের সংসারে থাকবোই না। তা যাও না, মায়ের কাছেই যাও। আমার কাছে এসেছো কেন? আরে কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কোন মায়ের কথা বলছো বলো তো? কোন মায়া? কটা মায়া আছে তোমার হাতে? আবার আমায় বোঝাতে এসেছো মায়ার সংসার? ন্যাকা। অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার কিন্তু আমি প্রচন্ড রেগে যাব বলছি। হেয়ালি না করে এবার বলো তো, তুমি কি বোঝাতে চাইছো? নিজের মুখে এই কথা বলতে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। তবু বলতে আমায় হবেই। হ্যাঁ বলে ফেলো, বলে ফেলো, আমি তো সেটাই শুনতে চাইছি। কেন আদিত্যনাথের মেয়ে মায়াকে তুমি বিয়ে করতে যাচ্ছ? সত্যি কিনা বলো। ও আমি বিয়ে করব মায়াকে? আশ্চর্য। আচ্ছা সেটা তুমি বিশ্বাস করলে গিন্নি? আচ্ছা কে তোমাকে এই খবরটা দিল বলো তো? মায়াকে যে বড় করেছে সেই দাসী, নাম তারকা। আর সবার সামনে এই কথা বলে আমাকে যাচ্ছে তাই অপমান করলো। আমি তাই ধারণা করেছিলাম, বুঝলে গন্ডগোলটা কোথায় হচ্ছে। এতক্ষণে সব পরিষ্কার হলো। শোনো তাহলে, আজকে গোপাল আসবে? হ্যাঁ হ্যাঁ, কথা যখন দিয়েছে তখনও আসবেই। ওই তো মায়া আমার জন্য বসে আছে। শিশির আওয়াজ পেলাম, তার মানে গোপাল এসে গেছে। এক্ষুনি চলে যেতে হবে, নিজের দারোয়ান পাহারা দিচ্ছে। এই চিঠিটা নাও, আমি উত্তর কাল এসে নিয়ে যাব। একজন তোমার বাবার সঙ্গে দেখা করে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করবে। তুমি জানার জন্য চেষ্টা করো উনি কি বললেন। আচ্ছা, তোমাকে আর আটকাবো না, তুমি যাও। সাবধানে থেকো, সাবধানে। আরে গোপাল, এসো এসো এসো। আমি কিন্তু তোমার উপর খুব রাগ করে আছি। কেন বলো তো? আমি তো ঠিক বুঝতে পারছি না। আমি তোমাকে কতদিন ধরে বলে আসছি যে নয়াপাড়ার 100 বিঘের জমিটা আমার তালুকের আওতায় আনো। তো তুমি বলেছিলে মহারাজকে বলে চাষ করবে, কিন্তু ভাই এখনো কোনো খবর তো পেলাম না। ও হ্যাঁ হ্যাঁ, সেই জমিটা তো। আসলে এটা তো সামান্য একটা ব্যাপার যে মহারাজকে বলতেই ভুলে যাচ্ছি রোজ। আর তুমি চিন্তা করো না, এটার ব্যবস্থা আমি করে দেবো। আরে সেটা জানি, তাও বললাম আরে তোমার আমার সম্পর্ক কি একদিনের? হ্যাঁ, তা সেই সম্পর্কটাই যাতে চিরদিনের হয় তার জন্যই তোমার কাছে আসা, বুঝলে? মানে তোমার কথাটা তো ঠিক ভালো করে বুঝতে পারলাম না ভাই। কি বলতে চাইছো সেটা যদি একটু পরিষ্কার করে বলো তাহলে খুব ভালো হয়। মানেটা খুব পরিষ্কার। শুনলাম গোপাল নামের একটি ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে চাইছে, কিন্তু তুমি তাতে রাজি নও। তুমি ঠিকই শুনেছো। এটা কি সম্ভব? মহারাজের কৃপা এই জমিদারিটা পেয়েছি,
তাই আমি জমিদার, সেই জমিদার বংশে এমন একটি পাত্রের হাতে কি করে মেয়েকে তুলে দিই বলতো? হ্যাঁ, তোমার সঙ্গে আমিও একমত। আসলে গোপাল নামটা শুনে ভাবলাম আমি বা বাদ যাই কেন, এখনো তো বিয়ের বয়স পেরিয়ে যায়নি, কি বলো? হ্যাঁ, তুমি মানে তুমি আমার মানে মেয়েকে বিয়ে করতে চাও? না মানে সেটা কি করে সম্ভব? ঘরে তোমার বউ আছে, তাকে তো আর ঘর থেকে বের করে দিতে পারবে না ভাই। হ্যাঁ, আরে ও বড় মুখরা যা খুশি তাই বলে রোজ আমায় অপমান করে। তা অনেক দিন ধরেই ভাবছি দেব মুখপুরীকে ঘরের বাইরে বার করে, ওকে নিয়ে তুমি চিন্তা করো না। হ্যাঁ, পাত্র হিসাবে গোপাল একটু বুড়ো, কিন্তু মহারাজের খাস লোক। গোপালের সঙ্গে মেয়ের বিয়ে হলে মহারাজের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা আদায় করা যাবে। না না, রাজি হয়ে যাই। আরে এ তো আমার পরম সৌভাগ্য। তোমার মতো জ্ঞানী বুদ্ধিমান জামাইকে তো যে কোনো লোকে আদর করে বরণ করে নিত। না না, আমার কোনো আপত্তি নেই। এবার তাহলে দিনক্ষণ ঠিক করা যাক। হ্যাঁ, তাহলে সেটার ব্যবস্থাই আগে করা যাক। আমি রাজসভার পণ্ডিতের সঙ্গে একটু আলাপ করে তোমায় জানাচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো। তুমি তাহলে কথা বলে নাও। হ্যাঁ, সেটাই বড় ভালো হবে। আমার মুখে নাকি গোবর লেপে দেবে? চোরের মায়ের বড় গলা। কাল নিজে গোপাল এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, বলে নাকি নিজের বউটাকে এবার ঘর থেকে বিদায় করে দেব। তা সেই বউ দাঁড়াবে কোথায় শুনি? ওই বুড়ো ভামটার সঙ্গে নাকি বিয়ে হবে আমাদের আদরের মায়ার। ছি 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 ছি, একেই বলে বুড়ো বয়সে ভীমরতি। বলি, আমার কথাটা কি কানে যাচ্ছে নাকি না শোনার ভান করে গাল আসে যাচ্ছ গো? উত্তর না দিলে কি সত্যি মিথ্যে হয়ে যায়? যায় না, তবে কষ্ট তো হয় গো। যাবার জায়গা সেই তো বাপের বাড়ি, দেখো সেখানে জায়গা পাও কিনা। এই ব্যাপার। তা ভালো কাজের জন্য একটু যদি কলঙ্ক গায়ে মাখতে হয় তাতে ক্ষতি কি? আর ঘটনাটা তো আর সত্য নয়, সত্য হলে দুঃখ পেতাম, এই আর কি। তবে আজ রাজসভায় কিন্তু অনেক টিকা টিপ্পনি শুনতে হবে, তা সহ্যও করতে হবে। কি পারবে তো? মহারাজ, টিকা টিপ্পনি জীবনে অনেক শুনেছি, এখন আর গায়ে লাগে না। নিজের কাজ নিজেই করে যাই। সেটাই ভালো। লোকে কি বললো আর না বললো সবকিছু শুনে চললে কাজ আর করা যাবে না গোপাল। তুমি বরং তোমার কাজ চালিয়ে যাও। যাও যাও, এবার রাজসভায় গিয়ে বসো, আমি আসছি। এই যে বিয়ের পর মাথায় টোপর দাওনি কেন হে? কাল তোমার বিয়ে, সবাই উলুধ্বনি দাও গো। নতুন বর বলে কথা, কেউ টিপচন্দন নিয়ে এসো। সে আপনি আমায় যা খুশি বলতে পারেন, আমার গায়ে কিচ্ছু লাগবে না। কেননা আমি জানি উপকার করার এর চাইতে বড় সুযোগ আর পাবো না। সুযোগ? না না, তুমি বুদ্ধিমানের মতোই সুযোগের সদ্ব্যবহার করেছো। এই তোমার মতো লোককেই মহারাজ মাথায় তুলে সবার মান একেবারে নিচে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনার মতো মন্ত্রী না পেলে কি মহারাজ রাজ্য চালাতে পারতেন? আপনি মহৎ মন্ত্রী মশাই। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তা বউটাকে কি জলে ডুবিয়ে মারলে নাকি? ঘরের বউ নিয়ে কথা বলাটা খুব কুরুচির পরিচায়ক মন্ত্রী মশাই। ঘরে বউ থাকতেও আর একটা বউ এনে ঘরে তোলাটা বুঝি খুব রুচির পরিচয়? কি এমন কথা হচ্ছে যা শুনে মনে হচ্ছে এখানে মল্লযুদ্ধের আয়োজন করা হয়েছে? মহারাজ, আজ বাদে কাল গোপালের বিয়ে, আমরা একটু আনন্দ করতে পারবো না? গোপালের বিয়ের দিন মজা আনন্দ সবই হবে। আমি নিজে সেখানে উপস্থিত থাকবো, নতুন দম্পতিকে আশীর্বাদও করব। আপনি এই অবৈধ বিয়েতে উপস্থিত থাকবেন? শুধু থাকবোই না, আমার ইচ্ছে এই সবার সবাই আমার মতো সেখানে গিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানাক। না না না, আমি ওই বুড়ো গোপালকে কিছুতেই বিয়ে করব না। তারুকা মাসি, ওই বুড়ো আমার বাবার চাইতেও বৃদ্ধ, তার গলায় দেব মালা আমি। জানি জানি, সব জানি মা, আমারও তো বুকটা ভেঙে যাচ্ছে। না মাসি না, আমি এইভাবে ছাতনা তলায় যাব, দেখি ওই বুড়োটা কি করে। না 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 না, এভাবে যাওয়া যায় নাকি? আমি নিজের হাতে সাজিয়ে দিচ্ছি তোকে।
গিনি, আমার যত পাঞ্জাবি আছে সব নিয়ে এসো তো। নতুন বরকে তো গোপাল সাজাতে হবে। তুই এত রোগা কেন রে গোপাল? আমার মতো মোটা হতে পারলি না, আবার আমি সেজে বিয়ে করতে যাচ্ছিস? না মানে এই গরমে এতগুলো পাঞ্জাবি পরলে তো সেদ্ধ হয়ে যাব। হলে হবি, তোর হবু শ্বশুরের সুবিধে হবে তোকে চিবিয়ে খেতে, সেদ্ধ মাংস খেতে অসুবিধে হবে না। এই সোনার টুকরো ছেলেটাকে কে খাবে? হ্যাঁ, মুখে নুড়ো জেলে দেবো না? হ্যাঁ? আরে আগে মোটা মোটা পাঞ্জাবি আনো তো, ছেলেটাকে মোটা বানাই। চুল নিয়ে সমস্যা নেই, খবরদার গোপাল, কারো কথাতেই টোপর খুলবি না। আমাকে আর সাজিও না মাসি, সাজিও না, আমার সর্ব অঙ্গ জ্বলে যাচ্ছে। গো মাসি, আমার গোপালের কোনো খবর পেলে? তাকে দেখেছো? সে কি আর এখানে আছে? হয়তো কোথাও চলে গেছে। কি করবে এখানে থেকে? তোর বিয়ে দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও কথা বলো না মাসি, আমার যে বুক ফেটে যাচ্ছে তার জন্য, বললো না। এখন এসব কথা ভাবতে নেই। বিয়ে এসে যার সঙ্গেই হোক, সেটা শুভ হয় যাতে, তার জন্য প্রার্থনা করো। খারাপ কথা একদম ভাবতে হয় না। শোন বাবা গোপাল, এবার আমাকে কিন্তু এখান থেকে যেতে হবে, নইলে ধরা পড়ে যাব। এই সুন্দরী মেয়েটাকে নিয়ে যাবে একটা বুনো মোষ, ভাবতেই ঘেন্না লাগছে গো। তাই তো মরে যেতে চাইছিলাম, তুমি তো মানা করলে। আচ্ছা মাসি, শেষ মুহূর্তে যদি আমার গোপাল এসে ছাতনা তলে দাঁড়ায় তবে কি হবে? আমি কিন্তু গোপালের গলাতেই মালা দেব, ওই বুড়োটার গলায় নয় মাসি, নয়। এবার কিন্তু যেতে হবে, বর বোধহয় এসে গেল, উলুধ্বনি শোনা যাচ্ছে। ঘোর কলি, এটাও দেখে যেতে হলো। গোপাল তার মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলবে। হায় ভগবান, এও দেখতে হলো। দেখার অনেক কিছুই বাকি আছে। দেখে যাও মন্ত্রী, কথা বলো না।